তোর সাহস কি করে হয় একজন রিক্সাওয়ালার ছেলে হয়ে আমায় এই নীলাকে প্রপোজ করার? আমার পায়ের জুতার যে দাম, সে দামও তো নাই তোর। আর তুই কিনা এসেছিস এই নীলাকে প্রপোজ করতে? এত বড় বুকের পাটা তোর! এসব তুমি কি বলছো নীলা? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে জান? তুমি এমন করছো কেন? হাউ ডেয়ার ইউ, ইউ ইডিয়েট! তোর সাহস কি করে হয় আমার সাথে তুমি করে কথা বলার, আমার নাম ধরে ডাকার? তোর চাইতে আমার বাসার চাকর চাকরানিও বেশি বড় লোক, আর তুই কিনা এসেছিস আমায় প্রপোজ করতে? হাতের ওপর হাত বুলাচ্ছে আর বসে বসে কান্না করছে নীলা। আর নীলার ঠিক সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আছে নীলার সদ্য বিবাহিত বর আবির। আজকে আবির আর নীলার বাসর রাত। আর বাসর রাতে বরের হাতে লাঠির বাড়ি খেয়ে বসে বসে কাঁদছে নীলা। কাঁদতে কাঁদতে নীলা মেঝে থেকে উঠে দাঁড়ালো। আমি ড্যাডির কাছে যাব, তোকে আমি পুলিশে দিব। তোর এত বড় সাহস, তুই এই নীলার গায়ে হাত তুলিস? আমি তোর নামে মামলা করব। নীলার কথা শুনে আবির হাতের লাঠিটা দিয়ে আবারও সজোরে একটা বাড়ি মেরে দিল নীলার পিঠে। ওই, আমি তোমার স্বামী, তোমার সাহস কি করে হয় আমার সাথে তুই তুই করে কথা বলার? আপনি করে বলো, নইলে বাসরাতে আমার আদর খাওয়ার বদলে মার খেতে হবে তোমার। কিসের বাসর রাত, কিসের আদর? আমি তোর মতো ছোট লোককে নিজের বর হিসাবে কখনোই মানব না। আমি ড্যাডির কাছে যাব। চুপ, একদম চুপ। ভালো ভালো বলছি, একদম চুপ করো। আর ভালো বউয়ের মতো আমার কথা শোনো, নইলে লাঠি বাড়ি একটা নিচে পড়বে না। আবিরের কথা শুনে নীলার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। এর আগে কখনোই কারো হাতের মার খায়নি নীলা, তবে বাসর রাতে যে তাকে বরের হাতের মার খেতে হবে এটা তার ভাবনার বাইরে ছিল। 30 মিনিট আগে লাল টকটকে রঙের পাথরের কারুকাজ করা লম্বা লেহেঙ্গা আর লাল ওড়না পরে বধূর সাজে বসে আছে নীলা। আজকে সন্ধ্যাতেই বিয়ে হয়েছে তার। ড্যাডির মুখে শুনেছে অনেক বড়লোক ঘরে ছেলের সাথে বিয়ে হচ্ছে তার। ছেলেটাকে দেখতেও বেশ হ্যান্ডসাম। যদিও এগুলো সব ড্যাডির মুখে শুনেছে নীলা। ছেলেকে ও দেখেও নি একবার, কারণ ড্যাডির ওপর তার অগাধ বিশ্বাস ছিল। সদ্য বিবাহিত বরকে নিয়ে কত শত স্বপ্ন আঁকছিল নীলা এতক্ষণ। বিয়ের পর কোথায় হানিমুনে যাবে, কোন 5 স্টার হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার করবে প্রতিদিন, কোন শপিং মল থেকে দামি দামি শপিং করবে, এসব নিয়ে আকাশ পাতাল ভাবছিল নীলা। হঠাৎ নীলার ভাবনায় ছেদ পড়ে দরজা খোলার শব্দে। নীলা এমনিতে অন্য মেয়েদের মতো খুব একটা লজ্জা পায় না, তবে বাসরাত বলে কথা, তাই না চাইলেও একটু লজ্জা চলেই আসে। বরকে রুমে ঢুকতে দেখে মাথার ঘোমটাটা আরও একটু টেনে নিয়ে গুটিসুটি মেরে বসে রইল নীলা। নীলা সদ্য বিবাহিত বর নীলার সামনে এসে দাঁড়িয়ে রাগী গলায় বলল, বাসর ঘরে বর রুমে ঢুকলে সালাম দিতে হয়, এটা কি তোমায় কেউ বলে দেয়নি? আবিরের কণ্ঠ শুনে হকচকিয়ে উঠে মাথার ঘোমটাটা সরিয়ে ফেলে নীলা, কারণ কণ্ঠটা ওর খুব চেনা। বরের বেশে আবিরকে সামনে দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ওর। আবিরের মতো একজন গরিব ছোট লোকের সাথে ওর বিয়ে হয়েছে ভাবতেই যেন পাগল পাগল লাগছে নীলার। নীলা দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে অবাক হয়ে বলল, আবির, তুমি এখানে? আমার বর কোথায়? তুমি আমার বাসর ঘরে কি করছো? বারে, নিজের সদ্য বিয়ে করা বরকে জিজ্ঞাসা করছো যে তোমার বাসর ঘরে কি করছে? বলি, বাসর ঘর বর না থাকলে কার সাথে বাসর করবে শুনি? এখন সময় নষ্ট না করে সালাম করো জলদি। হোয়াট? তুমি আমার বর হতেই পারো না। আমার তো বিয়ে হয়েছে বিশাল বড় লোকের ছেলের সাথে, আর তুমি তো একজন ভিখারি। বলো আমার বর কোথায়? আমি আমার বরের কাছে যাব। কবুল বলার সময় হয়তো বর নামটা ঠিকমতো শোনোনি, তাই এমন আবল তাবল বকছো। তোমার বিয়ে কোনো বড়লোক ছেলের সাথে নয়, বরং আমার মতো এই ভিখারির সাথে হয়েছে। অসম্ভব, এটা হতেই পারে না। আমি মানি না তোর মতো ভিখারিকে আমার বর হিসাবে। আমি চলে যাব, এই মুহূর্তে আমি চলে যাব এখান থেকে। ড্যাডি আমার সাথে এমনটা করতেই পারে না। কথাগুলো বলে দরজার দিকে পা বাড়ায় নীলা। সাথে সাথে রুমের এক কোনায় একটা লাঠি রাখা ছিল, সেটা হাতে নিয়ে নীলার হাতে বাড়ি মেরে দেয় আবির। লাঠির বাড়ি খেয়ে চিৎকার দিয়ে নিচে বসে পড়ে নীলা। তার পরের ঘটনা তো প্রথমেই বলা হলো। ওইভাবে বসে বসে নেকা কান্না না করে এখানে এসে পা টিপো জলদি। বিছানার ওপর শুয়ে পড়ে নীলার দিকে তাকিয়ে ওপরের কথাটা বলল আবির। আবিরের কথা শুনে নীলা কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে বলল, আমি পা টিপতে পারবো না। আমি ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেব। তুই মিথ্যা বলে আমায় বিয়ে করেছিস। তোকে আমি স্বামী বলে মানি না। নীলার কথা শুনে লাঠিটা হাতে নিয়ে আবির রাগী গলায় বলল, তবে রে,
দুইটা বাড়ি খেয়ে এখনো পেট ভরেনি, তাই না? আরো কয়েকটা লাগবে নাকি? কথাটা বলেই বাড়ি মারার জন্য লাঠিটা উঁচু করে ধরল আবির। সাথে সাথে ভয়ে চোখ বন্ধ করে নীলা চিৎকার করে বলল, দিচ্ছি দিচ্ছি, আমি পা টিপে দিচ্ছি, আর মেরো না প্লিজ। এই তোমার ভালো বউ, তাহলে আর বসে না থেকে এসো কাজে লেগে পড়ো। কথাটা বলেই বিছানায় গিয়ে শটাং হয়ে শুয়ে পড়ল আবির। না যাওয়া সত্ত্বে বাধ্য হয়ে নাক টানতে টানতে আবিরের কাছে গিয়ে আবিরের পা টিপতে লাগলো নীলা। পা টিপছে আর নাক টেনে টেনে কান্না করছে নীলা। সেদিকে আবিরের কোনো খেয়াল নেই। সে আরামে শুয়ে থেকে বউয়ের পা টিপে দেবার মজা উপভোগ করছে। বেশ কিছুক্ষণ পা টেপার পর নীলার এক হাত ধরে হ্যাঁচকা টান দিল আবির। আচমকা হাতে এমন টান পড়ায় টাল সামলাতে না পেরে আবিরের বুকে আছড়ে পড়ল নীলা। সাথে সাথে আবির নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওই, একদম নড়াচড়া করবে না, আমি এখন ঘুমাবো। ঘুমাবি তো ঘুমা না, আমাকে ছাড় বেটা ছোট লোক, আমি তোর সাথে ঘুমাবো না। লাঠি কি তাহলে আবার আনবো? ভালোই ভালোই আমাকে ঘুমাতে দাও, আর নিজেও ঘুমাও। নইলে সারা রাত ধরে না ঘুমিয়ে আমার পা টিপতে হবে, আর লাঠি বাড়ি খেতে হবে তোমার। আবিরের কথা শুনে শব্দ করে কাঁদতে লাগলো নীলা। ও ড্যাডি গো, আমায় এই ছোট লোকের কাছ থেকে নিয়ে যাও, আমি এর সাথে থাকবো না। ওই চুপ, একদম চুপ, নইলে মাথার উপরে তুলে একটা আছাড় মারবো বলে দিলাম। চুপ করে ঘুমা বলছি, কালকে আবার আমাদের আসর বাড়ি যেতে হবে। আবিরের কথা শুনে নাক টেনে ধরা গলায় নীলা বলল, আসল বাড়ি মানে? এটা কার বাড়ি তাহলে? তোমার কি মনে হয় নীলা, আমার মতো একজন গরিব ছেলে বাড়ি এটা হবে? আরে, এটা তো আমি একদিনের জন্য ভাড়া নিয়েছি তোমার বিয়ে করব বলে। কালকে তোমার আমার আসর বাড়িতে যাব, আমাদের কুড়ে ঘরে। এখন ঘুমাও তো। আবিরের কথা শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর মতো এমন বড় লোকের একমাত্র মেয়ে কিনা কুড়ে ঘরে থাকবে, ভাবতেই অবাক লাগছে নীলার। কিন্তু লাঠির বাড়ি খাওয়ার ভয়ে কিছু বলারও সাহস পাচ্ছে না ও। তাই মনে মনে বুদ্ধি করল, আবির ঘুমালে ও চুপি চুপি উঠে পালিয়ে যাবে। মনে মনে এসব ভেবে ঘুমিয়ে পড়ার ভান ধরল নীলা। আবির ও নীলাকে পরম যতনে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আস্তে করে চোখ খুলে আবিরের দিকে তাকালো নীলা। যখন বুঝতে পারল আবির বিভোরে ঘুমাচ্ছে, তখন খুব সাবধানে বিছানা ছেড়ে নেমে গেল নীলা। তারপর ধীর পায়ে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে গিয়ে দরজার লক খোলার জন্য হাত বাড়াতেই নীলার হাতটা খপ করে ধরে ফেলল আবির। কি হলো জানেমান, সদ্য বিবাহিত স্বামীকে ছেড়ে বাসরাতে বাসর না করে পালিয়ে যাচ্ছ? এটা কি করে মেনে নেব বলো তো? কে স্বামী? কিসের স্বামী? আমি তোর মতো একটা ছোট লোককে কখনোই আমার স্বামী হিসাবে মানব না। আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই তোর মাঝে। কথাটা বলার সাথে সাথে নীলা গালে ঠাস করে আবিরের চড়কে ফ্লোরে পড়ে গেল নীলা। আবির নীলার কাছে এগিয়ে গিয়ে নীলা চুলের মুঠি ধরে নিজের দিকে ঘুরালো। স্বামী হিসেবে যখন মানতেই পারবি না, তখন আমার সাথে ভালোবাসা নাটক কেন করেছিলি? কেন গ্রাম থেকে আসা একটা সহজ সরল ছেলের বুকে ভালোবাসা তীর মেরেছিলি? কেন আমি বারবার ইগনোর করা সত্ত্বেও আমার পিছু পিছু ঘুরে আমার মনে ভালোবাসা ফুল ফুটিয়েছিলি? আর কেনই বা বিনা দোষে তোর জন্য আমাকে জেল খাটতে হয়েছিল? উত্তর দে আমায়। কথাগুলো বলেই আবারও নীলার গালে থাপ্পড় মারল আবির। আবিরের হাতের মার খেয়ে নীলার ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। নীলা গালে হাত দিয়ে কেঁদে চলেছে একাধারে। নীলার ঠোঁটে রক্ত দেখে নীলাকে কোলে তুলে নিল আবির। নীলাও মার খাওয়ার ভয়ে আর কিছু বলছে না। কোলে করে বিছানায় এনে বসিয়ে দিল নীলাকে আবির। তারপর নীলার ঠোঁটের কাটা জায়গাটা পরিষ্কার করে দিয়ে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে গম্ভীর গলায় বলল, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিতে হবে। আবিরের কথা শুনে নীলা চিল্লিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আবির রাগী গলায় বলে উঠল, আর একটা কথা বললে তোমার জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে নীলা। ভালো ব্যবহার করছি বলে ভেবো না আমি সে আগের মতো সহজ সহজ ছেলে হয়ে আছি। আমার খারাপ রূপটা দেখতে না চাইলে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আবিরের কথা শুনে আর কিছু বলার সাহস হলো না নীলার। নীলা বাধ্য মেয়ের মতো শুয়ে ঘুমিয়ে পড়ল। আর আবির চলে গেল ব্যালকনিতে। ব্যালকনির গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে আবির। চোখ থেকে ঝরে পড়ছে কষ্টের অশ্রুধারা। আকাশের দিকে তাকিয়ে 1.5 বছর আগের অতীতে ডুব দিল আবির। 1.5 বছর আগে গ্রাম থেকে খুব ভালো রেজাল্ট নিয়ে ঢাকা শহরে কলেজে পড়ার জন্য চোখে হাজার স্বপ্ন নিয়ে আসে আবির। আবিরের মা আবির ছোট থাকতেই মারা যান। সৎ মা আবিরকে কষ্ট দেবে ভেবে আবিরের বাবা আর বিয়ে শাদী করেন না। সারাদিন রিক্সা চালিয়ে কোনো রকমে বাপ ছেলে মিলে সুখেই ছিল আবিরের বাবা আর আবির। আবিরের বাবা অনেক পড়াশোনা জানা ভালো শিক্ষিত লোক হলেও
কেন জানে না সে কোনো চাকরি করতো না, বরং রিক্সা চালিয়ে যা রোজগার করত সেটা দিয়েই বাবা ছেলের বেশ ভালোভাবেই চলে যেত। বাবার কষ্ট হবে ভেবে আবির ঢাকায় পড়াশোনা করতে চায়নি, কিন্তু ওর বাবার জোরাজুরিতেই ঢাকার কলেজে ভর্তি হওয়ার জন্য রাজি হয় আবির। গ্রাম থেকে ঢাকায় এসে নিজেকে খুব অসহায় লাগতো আবিরের কাছে, কিন্তু বাবার স্বপ্ন পূরণ আবিরকে করতেই হবে। বাবাকে যে খুব বেশি ভালোবাসতো আবির। ঢাকায় আসার পর আবিরের বাবার পরিচিত একজন লোকের বাসায় ওঠে আবির। লোকটা বেশ ভালো ছিল, আবিরকে সে অনেক ভালোবাসতো। ঢাকায় এসে ঢাকার একটা নামিদামি কলেজে ভর্তি হয় আবির। রেজাল্ট ভালো থাকায় খুব একটা কষ্ট করতে হয় না ওর। আর আবির ঢাকায় এসে যার বাসায় ওঠে তার সাথে কলেজের প্রিন্সিপালের ভালো সম্পর্ক থাকায় আরও একটু উপকার হয় আবিরের। প্রথম দিন কলেজের জন্য একটা ঢোলা শার্ট, ঢোলা প্যান্ট, মাথা চুলে তেল লাগিয়ে চুল আসতে রেডি হয়ে নেয় আবির। তারপর কলেজে চলে যায়। কলেজের সবাই আবিরকে দেখে বেশ হাসাহাসি করে, এক একজন এক এক রকম অপমানজনক কথাও বলে, কিন্তু আবির সেগুলো গায়ে না লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ে। আবিরের তখন মাথায় একটাই চিন্তা ছিল, আর সেটা হলো বাবার স্বপ্ন ওকে যে করেই হোক পূরণ করতেই হবে। ঢাকা শহরে আসার পর প্রায় 2 মাস কেটে যায় আবিরের। এর মাঝে আবির শহর থেকে নিজেকে ঢাকা শহরের সাথে অনেকটাই মানিয়ে নেয়। নিজের ড্রেস আপও অনেকটাই চেঞ্জ করে ফেলে। আবিরকেও তখন অনেকটাই স্মার্ট লাগতো, কিন্তু আবির কলেজের কারোর সাথে কথা বলতো না, সবসময় পড়াশোনার মাঝে নিজেকে ডুবিয়ে রাখতো। আবিরকে দেখতে 5 ফুট 10 ইঞ্চি হাইট, গায়ের রং উজ্জ্বল শ্যাম, মায়াবী চোখ, চৌকো নাক আর মুখে সবসময় মিষ্টি হাসি। আবিরের চেহারাতেই ছিল একটা নিষ্পাপ ভাব, আর বেশ হ্যান্ডসামও। পড়াশোনায় ভালো হয় অনেক মেয়ে আবিরের সাথে প্রেম করার জন্য এগিয়ে এসে কথা বলতে চাইতো, কিন্তু আবির সবসময় নিজেকে গুছিয়ে নিত সবার থেকে, কখনো কোনো মেয়ের সাথে ইচ্ছা করে কথা বলতো না। একদিন আবির কলেজের গেট দিয়ে কলেজে ঢুকতেই একটি মেয়ে দৌড়ে এসে আবিরের উপর আছড়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে নিয়ে নিচে পড়ে যায় আবির। হাতে বেশ ব্যথাও পায় আবির, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে মেয়েটির দিকে না তাকিয়েই নিজের থেকে তাড়াতাড়ি মেয়েটিকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায় আবির। তারপর অন্যদিকে ঘুরে সরি বলেই হনহনিয়ে সেখান থেকে চলে যায় আবির। আবির চলে গেলেও পেছনে থাকা মেয়েটা এটা মানতে পারে না যে ওকে কেউ ইগনোর করে চলে গেল। ঢাকার বিশিষ্ট শিল্পপতির একমাত্র সুন্দরী মেয়ে নীলা, যেমন তার রূপ তেমনই তার অহংকারে ভরা, আর রাগটা যেন তার আকাশ ছোঁয়া। ওর দিকে না তাকিয়ে এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারে না নীলা। রাগে ফোঁস করতে থাকে ও। আর তখনই নীলার বান্ধবী অনু আর আঁকি এসে বলে, কি রে নীলা, এটা কি হলো বলতো? তোর দিকে একবার ফিরেও তাকালো না ছেলেটা। আরে আমাদের তো ভাবতেই অবাক লাগছে, তোকে দেখো না দেখার মতো করে চলে গেল। এই তোর রূপের পাহাড়। ওই গেও ভুট্টার এত বড় সাহস, ও আমাকে ইগনোর করে, এই নীলাকে ইগনোর করে। ওকে তো আমি মেরেই ফেলবো। মেরে ফেললেই কি সবকিছু ঠিক হয়ে যাবে বল? ওই ছেলেটা তো তোকে দেখে এমন ভাব করলো যেন তোর রূপে ওর কিছুই যায় আসে না। তাহলে আমি ওকে হাত পা ভেঙে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। তাতে কি তোর অপমানের প্রতিশোধ নেওয়া হবে বল? বরং সবাই বলবে গ্রামের একজন গেয়ভূত তোর মতো রূপবতীকে পাত্তাই দেয়নি। বান্ধবীদের কথায় রাগে যেন নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে নীলার, কিন্তু তবুও নীলা নিজেকে শান্ত করে বলে, তাহলে আমি কি করব বল? কি করলে আমার প্রতিশোধ নেওয়া হবে? এমন কিছু কর যেন ওই ছেলেটা তোর পিছনে পোষা কুকুরের মতো ঘুরঘুর করে, তোর ভালোবাসায় পাগল হয়ে যায়, তাহলেই বুঝবো তোর রূপের বাহার। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়ে গেছে আখি? কি বলছিস কি তুই? আমি কিনা প্রেম করব ওই গেও ভুট্টার সাথে? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আরে ইয়ার, এত সিরিয়াস হচ্ছিস কেন? আমরা তো তোকে বলিনি ওর সাথে সত্যি সত্যি প্রেম করতে। তুই শুধু ওর সাথে এমন কিছু কর যেন ও তোর প্রেমে পড়ে। পড়াশোনায় ভালো বলি খুব অহংকার ওই ছেলেটার, ওর সব অহংকার ভেঙে দে। আর যখন ও তোর পিছু পিছু ঘুরবে তখন অপমান করে তাড়িয়ে দিবি। সিম্পল। বান্ধবীদের কথায় কিছু একটা ভাবে নীলা, তারপর বাঁকা হেসে বলে, ইয়েস, তোরা ঠিক বলছিস, আমি সত্যিই তাই করব। ওই গেও ভুট্টাকে আমার পেছনে কুকুরের মতো দৌড় করাবো আমি, তারপর আমার এই অপমানের প্রতিশোধ নিব। আর এটা আমার চ্যালেঞ্জ, এই নীলার চ্যালেঞ্জ এটা। ওই ঘটনার পর থেকে নীলা আবিরের সাথে ভাব করার অনেক ট্রাই করে, কিন্তু আবির পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না, তাই নীলার দিকে তেমন গুরুত্বও দিত না। এটাতে নীলার রাগটা যেন আরও বেশি বেড়ে যায়। নীলা ভাবতে থাকে কি করে আবিরকে নিজের ফাঁদে ফেলা যায়। 1 মাস পর
আবির লাইব্রেরিতে বসে বই পড়ছিল। তখনই নীলা গিয়ে আবিরের সামনে দাঁড়ায়। হাই আবির, আপনার সাথে একটু কথা ছিল। যদি কিছু মনে না করেন আপনার পাশে কি একটু বসতে পারি? নীলার কথা শুনে এক নজর নীলার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সায় দেয় আবির। নীলা আবিরের পাশে বসে মিষ্টি এসে বলে, আসলে আবির, আমি শুনেছি আপনি নাকি কলেজের সবার চাইতে পড়াশোনায় অনেক ভালো, বাট আমার মাথায় না এই পড়াশোনার প্যারাটা একদমই ঢুকছে না। আপনার যদি ফ্রি সময় থাকে তাহলে আপনি কি আমাকে একটু টিউশনি পড়াতে পারবেন? আপনাকে ভালো বেতন দিব। নীলার কথা শুনে আবিরের মুখে হাসি ফুটে ওঠে, কারণ আবিরও চাইছিল কোনো একটা টিউশনই জোগাড় করতে। কারণ ঢাকা শহরে থাকার খরচা অনেক বেশি, যে খরচা দিতে গিয়ে ওর বাবার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই আবির কিছু না ভেবেই রাজি হয়ে যায়। জি পারবো, তবে আমি বিকাল 4টা থেকে 5টার মধ্যে পড়াতে পারবো। আপনার কি সময় হবে তখন? কেন হবে না, অবশ্যই হবে। আমি তো এই সময়েরই অপেক্ষা করছিলাম। মানে ঠিক বুঝলাম না। ও কিছু না, তাহলে আপনি আজকে বিকেল থেকেই পড়ানো শুরু করুন। আমি আপনাকে পিক করে নিয়ে যাব। আপনার অ্যাড্রেসটা দিন। না না, তার কোনো দরকার হবে না। আপনি বলুন আপনি কোথায় পড়বেন, আমি সেখানে সময় মতো চলে যাব ইনশাআল্লাহ। তারপর নীলা নিজের বাসার ঠিকানা আবিরকে দিয়ে দেয়। নীলার বাবা বিজনেসের কাজে দেশের বাইরে থাকায় নীলার আরও একটু সুবিধা হয়। আবিরের মতো নীলার মাও ছোটবেলায় মারা গেছেন, তাই নীলাদের বাসায় কাজের লোক ছাড়া আর কেউ থাকতো না। বিকেল 4টের সময় নীলার বাসার সামনে পৌঁছে যায় আবির। নীলাদের বাসার সামনে পৌঁছে একদম হাঁ হয়ে যায় আবির। বিশাল বড় নীলাদের বাড়ি, আর গেট দিয়ে ঢুকতেই 4-5টা প্রাইভেট গাড়ি দেখতে পায় আবির। বিশাল বড় দোতলা বাসা, ঘরের সামনে অনেকটা বাগানের মতো করে ফুল গাছ লাগানো। আবির বেশ কিছুক্ষণ চারিদিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। হঠাৎ নীলার ডাকে ধ্যান ভেঙে আবিরের। আবির স্যার, আপনি এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। নীলার ডাকে পেছন ফিরে আবির। নীলা কালো রঙের একটা সালোয়ার কামিজ পরে হালকা সাজে সেজে আছে, চুলগুলো ছেড়ে রাখা। অনেক সুন্দর দেখতে লাগছে নীলাকে। আবির নীলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। তারপর নীলার সাথে ভেতরে চলে যায় পড়াশোনার জন্য। নীলা বেশ ভালোভাবেই পড়তে থাকে আবিরের কাছে। ওকে দেখে বা ওর কথা শুনে মনেই হয় না যে ও এত বড় লোক পরিবারের মেয়ে। ড্রেস আপও পরে একদম সাদাসিধা। নীলার এমন ভালো আচরণ আর অহংকার মুক্ত দেখে আবিরের মনে একটা ভালো লাগা সৃষ্টি হয় নীলার জন্য। পড়ানো ছাড়াও নীলা দিনে 4 থেকে 5 বার ফোন করে কথা বলে আবিরের সাথে। এমনকি অনেক কেয়ারও করতে থাকে আবিরের। মাস শেষে 10,000 টাকা তুলে দেয় আবিরের হাতে। আবির নিজে থেকে কখনো টাকা চায় না, কিন্তু নীলা এমন ভাব করে যেন সে আবিরের কষ্ট কমানোর জন্য এমন করছে। এভাবে কেটে যায় 3টি মাস। আবির আর নীলা এখন অনেকটাই কাছাকাছি চলে আসে। একদিন ছুটির দিনে নীলা আবিরকে ফোন করে ওর বাসায় ডাকে। আবিরও খুশি হয়ে চলে যায় নীলার বাসায়। আবিরকে অবাক করে দিয়ে নীলা খাঁটি বাঙালি মেয়েদের মতো করে শাড়ি পরে হালকা সাজে সামনে আসে আবিরের। আবির নীলাকে দেখে একদম পাথর হয়ে যায়। এমনিতেই আবিরের মাঝে ভালো লাগা কাজ করত নীলার জন্যে, কিন্তু সেই ভালো লাগাটা যে কখন ভালোবাসা হয়ে যায় আবির জানতই না। লাল পাড়ে সাদা শাড়ি সুন্দর করে গ্রামের মতো করে পরেছে নীলা, সাথে কানে বড় বড় একজোড়া ঝুমকো, চোখে গাঢ় করে কাজল, কপালে ছোট্ট একটি লাল টিপ, গলায় লাল পাথরের নেকলেস, চুলগুলো খোপা করে তাতে লাল টুকটুকে গোলাপ গুজে রেখেছে নীলা। ঠোঁটে পড়েছে গাঢ় করে লাল লিপস্টিক, হাত ভর্তি লাল সাদা চুল মিক্সড চুড়ি। সব মিলিয়ে একদম অসাধারণ দেখতে লাগছে ওকে। আবির নীলাকে এমন সাজে দেখে নিজের জায়গাতেই যেন জমে আছে। নীলা গুটি গুটি পায়ে আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির এখনো যেন কোনো ঘোরের মধ্যে রয়েছে। নীলা আবিরের সামনে হাতের চুড়িগুলো বাজিয়ে বলে ওঠে, কি হলো আবির, কিছু বলবে না আমায়? শুধু কি হা করে দেখেই যাবে? আমার বুঝি লজ্জা করছে না? নীলার কথায় ধ্যান ভাঙে আবিরের। আবির বেশ কিছুটা লজ্জা পেয়ে নীলার দিক থেকে চোখ নামিয়ে নেয়। তারপর হালকা কেসে বলে, আমায় তুমি ডেকেছো কেন নীলা? আর তুমি আমার স্যার না ডেকে নাম ধরে কেন ডাকছো, তাও আবার তুমি তুমি করে? আবিরের কথায় নীলা লজ্জা পাওয়ার ভান করে বলে, তুমি কি সত্যি বুঝতে পারছো না আবির? তাহলে শোনো, আমি তোমায় ভালোবাসি আবির। কলেজে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই আমি। আমার মন প্রাণ আমার অস্তিত্ব জুড়ে শুধু তোমারই বসবাস। প্লিজ আবির, আমায় ফিরিয়ে দিও না। আজকের এই শ্বাস আমি শুধু তোমার জন্য, আমার আবিরের জন্য সেজেছি। প্লিজ আবির, আমার ভালোবাসা গ্রহণ করো। তুমি আমায় গ্রহণ না করলে যে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। নীলার কথা শুনে আবির মুখটা শুকিয়ে যায়, কারণ আবিরও যে এই কয়দিনে নীলাকে ভালোবেসে ফেলেছে। তুমি একই বলছো নীলা, এটা হয় না। কোথায় তুমি আর কোথায় আমি?
আমি সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে, আর তুমি বড়লোকের একমাত্র মেয়ে। আমার সাথে তোমার কিছুতে যায় না নীলা, এটা অসম্ভব। আবিরের কথা শুনে চট করে আবিরকে জড়িয়ে ধরে নীলার এমন আচরণে অবাক হয়ে যায় আবির। প্লিজ আবির, এভাবে বলো না। তোমার জন্য আমি সব করতে পারি। আমি আমার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে যাব। দরকার হলে একবেলা খাবো তো একবেলা না খেয়ে থাকবো, তবুও আমি চাই তোমায় আবির। নইলে আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া মরে যাব আমি। নীলার এমন আচরণে অবাক হয়ে যায় আবির। নীলার কথা শুনে আর না করতে পারে না আবির। আবিরও নীলাকে বুকে জড়িয়ে নেয়। তখনও আবির জানতো না তার জন্য নীলা ঠিক কী প্ল্যান করে রেখেছে। এভাবে কেটে যায় আরও 10 দিন। এই 10 দিনে নীলা পুরোপুরিভাবে আবিরের বিশ্বাস জিতে নিয়ে নীলা আবিরকে বলে কলেজের মাঠে সবার সামনে ওকে প্রপোজ করতে। আবিরও ভালোবাসা আর বিশ্বাসের কারণে রাজি হয়ে যায়। সেদিন ছিল কলেজের নবীনবরণ উৎসব। আবির লাল টুকটুকে একগুচ্ছ গোলাপ হাতে কলেজের সবার সামনে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর হাঁটু গেড়ে বসে নীলার সামনে সকলের সামনে নীলাকে প্রপোজ করে আবির। আবিরের মনে ছিল অপুরন্ত ভালোবাসা আর বিশ্বাস, কিন্তু আবিরের সেই বিশ্বাস এক নিমেষে মাটির সাথে মিশিয়ে দেয় নীলা। আবিরের হাত থেকে ফুলগুলো নিয়ে জোরে ছুটে মারে আবিরের মুখে। তোর সাহস কি করে হয় একজন রিক্সাওয়ালার ছেলে হয়ে আমায় এই নীলাকে প্রপোজ করার? আমার পায়ের জুতার যে দাম, সে দামও তো নাই তোর। আর তুই কিনা এসেছিস এই নীলাকে প্রপোজ করতে? এত বড় বুকের পাটা তোর! নীলার এমন আচরণে আবিরের পায়ের নিচের মাটি যেন সরে যায়। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না আবির। এসব তুমি কি বলছো নীলা? তোমার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে জান, তুমি এমন করছো কেন? হাউ ডেয়ার ইউ, ইউ ইডিয়েট! তোর সাহস কি করে হয় আমার সাথে তুমি করে কথা বলার, আমার নাম ধরে ডাকার? তোর চাইতে আমার বাসার চাকর চাকরানিও বেশি বড় লোক, আর তুই কিনা এসেছিস আমায় প্রপোজ করতে? নীলা কথাগুলো বলতে বলতে সেখানে এসে হাজির হয় 4-5 জন পুলিশের লোক। পুলিশকে দেখে নীলা বলে, স্যার, আপনারা এসেছেন? আমি আপনাদের ফোন করেছিলাম। এই যে গেও ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা আমার দামি গলার হার চুরি করেছে। আপনি একে গ্রেফতার করুন, আর পকেট চেক করলে আপনারা হারটা পেয়ে যাবেন। নীলার কথা যেন মাথায় আকাশ ভেঙে পড়ে আবিরের। কারণ নীলা যখন আবিরকে বলে কলেজের মাঠে ওকে প্রপোজ করার জন্য, তখন নীলা একটা দামি হার আবিরকে দিয়ে বলে ওটা যেন আবির নিজের কাছে রাখে, কলেজে আসলে নিয়ে দেবে। আবির তখন ভাবতেও পারেনি নীলা ওর সাথে এমনটা করবে। পুলিশের লোকেরা আবিরের পকেট থেকে হারটা পায় আর আবিরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যাওয়ার সময় আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। বিশ্বাস ভাঙার কষ্টটা যে কতটা বেশি আবির সেটা বুঝতে পারেছিল। কিন্তু কলেজের মাঠ জুড়ে তখন পড়েছিল হাসাহাসির রোল। জেলখানাতে থাকা অবস্থায় নীলা আসে আবিরের কাছে। নীলাকে দেখে আবির ভেবেছিল নীলা হয়তো নিজের ভুল বুঝতে পেরে ওকে ছাড়াতে এসেছে। কিন্তু নীলা সেদিন বলে ও আবিরের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে বান্ধবীদের সাথে বাজি ধরে আবিরের সাথে প্রেমের অভিনয় করেছে। আবির সেদিন একটা কথা বলেনি নীলাকে, শুধু ঘৃণা ভরা অসহায় চোখে তাকিয়েছিল নীলার দিকে। নীলা চলে যাওয়ার একটু পরেই আবিরের কাছে খবর আসে আবির জেলখানায় শুনে ওর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আবির প্রায় পাগল হয়ে যায় ওর বাবার মৃত্যু শোকে। একমাত্র নীলার কারণে ওর বাবার স্বপ্ন পূরণ করতে পারেনিও। বাবাকে হারাতে হয়েছিল সেদিন আবির মনে মনে প্রমিস করে নীলার সব অহংকার ও চুরমার করে দেবে। নীলাকেও একজন প্রকৃত বাঙালি বউ বানাবে। ব্যালকনিতে দাঁড়িয়ে অতীতের সেই কথাগুলোই নিয়ে ভাবছিল আবির। আবিরের চোখ দুটো বারবার ভিজে যাচ্ছিল অসম্ভব কষ্টে। ভোর 4:30। মুখের ওপর ঠান্ডা পানি ঝটকা লাগায় ঘুম ভাঙে নীলার। ঘুম ভাঙতেই লাফিয়ে উঠে বসে নীলা। তারপর চোখ ডলতে ডলতে বলে, হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড! কি করলে কি এটা? এভাবে আমার মুখে পানি ছুঁড়ে মারার মানে কি? নীলার কথা শুনে গ্লাস হাতে নীলার পাশে বসে বাঁকা হাসে আবির বলল, মনে হচ্ছে কাল রাতের কথাগুলো সব ঘুমের ঘরে ভুলে গেছো, তাই না নীলা? ওকে, গুড। তুমি চাইলে আমি আবার মনে করে দিতে পারি। কথাগুলো বলেই হাতে গত রাতে সেই লাঠিটা উঠিয়ে নিল আবির। আবিরের হাতে লাঠি থেকে রাতের কথা সব মনে পড়ে গেল নীলার। ভয়ে নীলা শুকনো ঢোক গিলে বলল, কি কি করবে তুমি? আমাকে এত রাতে ঘুম থেকে তোলার মানে কি? এত রাত নয়, বরং ভোর বলো। আর আমি তোমায় তুলেছি কারণ তুমি এখন ফ্রেশ হয়ে এসে নামাজ পড়বে। তাই যাও, বিছানা থেকে নেমে কাপড় পাল্টে উজু করে এসে নামাজ পড়ো। আবিরের কথা শুনে নীলা ভ্রু কুঁচকে পড়ল। নামাজ? কিন্তু আমি তো জীবনেও কখনো নামাজ পড়িনি, আর নামাজ পড়তেও জানি না। আমি নামাজ পড়বো না, আমি ঘুমাবো। কথাটা বলে যেই না শুয়ে পড়তে নিল নীলা,
সাথে সাথে আবির নীলার পেছনে একটা বাড়ি মেরে দিল। নীলা চিৎকার করে উঠে নাকে কাঁদতে শুরু করলো। নীলার কান্না দেখে আবির রাগী গলায় বলল, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। এর মাঝে তোমাকে বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমে যেতে হবে অজু করার জন্য, তা না হলে এটার বাড়ি একটাও নিচে পড়বে না। আবিরের কথা শুনে ঠোঁট উল্টে ন্যাকা কান্না শুরু করলো নীলা। আবির সেদিকে গুরুত্ব না দিয়ে 1, 2, 3 গুনতে শুরু করলো। সাথে সাথেই নীলা লাঠির বাড়ি খাওয়ার ভয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে দৌড় দিল। নীলার অবস্থা দেখে মুচকি হেসে আবির মনে মনে বলল, তোমাকে আমি ভালো করে ছাড়বই নীলা, কারণ আমি তোমায় ভালোবাসি। তাই তোমাকে একজন ভালো স্ত্রী বানিয়ে ছাড়বো আমি। তার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে আবির বলল, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, জলদি ফ্রেশ হয়ে বাইরে বের হও। আবিরের কথা শুনে রাগে দাঁত কিরমির করে নীলা মনে মনে বলল, একবার শুধু তোর হাত থেকে মুক্তি পেয়ে নেই আবির, তারপর তুই বুঝবি এই নীলা তোকে কি করতে পারে। নীলার গায়ে তুই যে হাত দিয়ে আঘাত করেছিস, সেই হাত কুচি কুচি করে না কাটতে পারলে আমার নামও নীলা নয়। মনে মনে আমার বকাবকি বন্ধ হয়ে থাকলে এখন জলদি বের হও নীলা। নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে। আবিরের কথা শুনে এত করে নীলার মনে হলো ওয়াশরুমের আসার আগে কোনো ড্রেস নিয়ে আসেনি। এদিকে গায়ে থাকা বিয়ের পোশাকটাও খুলে রেখেছে, শুধু তাওয়াল পরে আছে ও। আবির, আমি ভুল করে কোনো জামা কাপড় না নিয়েই ওয়াশরুমে চলে এসেছি, আর এখন আমি শুধু তোয়ালা পরে আছি। এখন আমি বাইরে বের হব কি করে? নীলার কথা শুনে আবির তার ব্যাগ থেকে একটি অনেক সুন্দর সুন্নতি পোশাক আর পাজামা ওড়না বের করে এনে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, দরজাটা একটু খোলো, আমি তোমার জন্য পোশাক এনেছি, সেগুলো পরে নাও। ভয় নেই, আমার এখন তোমাকে দেখার মতো মুড নেই, তাই সময় নষ্ট না করে পোশাকটা পরে নাও। আবিরের কথা শুনে না যাওয়া সত্ত্বেও হালকা একটু দরজা খুলল নীলা। তারপর আবিরের হাত থেকে এক ঝটকায় কাপড়গুলো নিয়েই দরজা লাগিয়ে দিল। নীলার এমন করা দেখে মুচকি আসলো আবির। নীলা কাপড়গুলো ভালো করে দেখে নাক ছিটকে বলল, ছি, কি এগুলো? এই 2 পয়সার পোশাকগুলো কে পরবে? আমি বাবা এসব পরতে পারবো না। আমার জিন্স আর টপস কই? আজ থেকে তুমি এগুলোই পরবে নীলা। একজন মুসলিম মেয়ের এটাই হলো আসল পোশাক। জিন্স টপের কথা ভুলে যাও। ইম্পসিবল, আমি এগুলো কিছুতেই পরতে পারবো না। আমার জিন্স আর টপস চাই। ওকে ফাইন, তোমাকে কিছুই পরতে হবে না। তুমি টাওয়াল পরে বাইরে এসো। তারপর কাল রাতে যেটা হয়নি সেটা এখন করব। কাল রাতে যেটা হয়নি মানে কিসের কথা বলছো আবির? কিসের আবার? কাল রাতে তো আমাদের বাসরাত ছিল। তো কাল রাতে যখন সেটা হয়নি, তাই ভাবছি তুমি যখন ওই কাপড়গুলো পরবেই না, তাহলে তো তোমার টাওয়াল পরেই থাকতে হবে, আর টাওয়াল পরে বাইরে বের হতে হবে। তাহলে আমিও তোমার সাথে নিজে বাসরটা সেরে নিব, কি বলো? বাইরে থেকে আবিরের কথা শুনে চোখ বড় বড় করে চিৎকার করে নীলা বলে উঠল, পড়ছি, আমি এক্ষুনি এগুলো পড়ছি। এই তো গুড গার্ল, এখন তাড়াতাড়ি এগুলো পরে উজু করে এসে নামাজ পড়ে নাও, জলদি। আবিরের কথা শুনে নীলা আর কোনো উপায় না পেয়ে আবিরের দেওয়া পোশাকগুলো পরে নিল। তারপর অজু করে বাইরে বেরিয়ে এলো। নীলাকে এখন দেখতে একদম অন্যরকম লাগছে। ঢিলেঢালা হলুদ রঙের সুন্নতি পোশাক, সাথে মাথায় সুতির পাতলা ওড়না, একদম ভদ্র ও ন্যাক্কার মেয়ের মতো সুন্দর লাগছে দেখতে। আবির বেশ কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখন যাও, ওইখানে জায়নামাজ রাখা আছে, নামাজ পড়ে নাও। আবিরের হাতে এখনো সেই লাঠিটা আছে, যেটা দেখে নীলা আর কিছু বলার সাহস পেল না। তাই বাধ্য মেয়ের মতো জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসলো। ছোটবেলায় নীলার মা বেঁচে থাকতে নীলাকে অজু করা, নামাজ পড়া সব শিখিয়েছিলেন, তাই নামাজ পড়তে খুব একটা অসুবিধা হলো না নীলার। নামাজের মাঝে ঘুমে বারবার ঢুলে ঢুলে পড়তে নিল নীলা, কিন্তু পড়ল না। এটা দেখে আবির অন্যদিকে তাকিয়ে হালকা হাসলো। তারপর মনে মনে বলল, আজ তুমি ঘুমের ঘরে আমার মায়ের খাওয়ার ভয়ে অনিচ্ছা নামাজ পড়লে। খুব তাড়াতাড়ি তোমার জীবনে সেই দিন আসবে যে তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে, তাও আল্লাহর ভয়ে, ইনশাআল্লাহ। কথাগুলো আনমনে ভেবে মিষ্টি করে হাসলো আবির। নীলার নামাজ শেষ হলে নাক ফুলিয়ে জায়নামাজের ওপরেই বসে রইল নীলা। নীলাকে বসে থাকতে দেখে আবির বলল, এইভাবে বসে না থেকে উঠে নিজে সব জিনিসগুলো গুছিয়ে নাও। তারপর টেবিলে শুকনো খাবার রাখা আছে, সেগুলো খেয়ে নাও। আমাদের বের হতে হবে, বাড়ি যেতে হবে তো। আমি কোথাও যাব না, আমি বাসায় যাব, আমার ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দেবো, খুন করব তোকে আমি। চুপ, একদম চুপ, নইলে এমন মায়ের দিব না যে নিজের নামটা ভুলে যাবে। প্রস্তুত হয়ে নাও, সামনে তোমাকে নতুন জীবন পার করতে হবে, যে জীবন তোমার জন্য মোটেও ভালো হবে না। আবিরের ধমক খেয়ে চুপসে গেল নীলা, কারণ আবিরের হাতে থাকা লাঠিটা দেখে ভয়ে বারবার ঢোক গিলছে নীলা।
নীলা আর কথা না বাড়িয়ে চুপচাপ এসে টেবিলে রাখা খাবারের প্যাকেটগুলো খুলল। প্যাকেটের মাঝে রুটি আর আলুর দম দেখে নাক ছিটকে বলে উঠল নীলা। এমা, ছি, এগুলো কি খাবার? আমি এসব খাবো না। আমি বিরিয়ানি বা পিৎজা খাবো। এমন ছোট লোকের খাবার আমার বাসার দারোয়ানও খায় না। চুপ। আর একটা বাজে কথা বলবে তো তোমার সারাদিন না খেয়ে থাকতে হবে। পৃথিবীতে কত শত মানুষ আছে যারা এক টুকরো রুটির জন্য সবসময় চেয়ে থাকে, হাহাকার করে, কিন্তু তাদের কপালে সেটাও জুটে না। ভালো ভালো এগুলো খেয়ে নাও, নইলে সারাদিন না খাইয়ে রাখবো। আবিরের কথা শুনে নীলা ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি না খেয়েই থাকবো, তবু এই ছোট লোকদের খাবারগুলো আমি খাবো না। নীলার কথা শুনে আবিরের রাগ হলেও নিজেকে শান্ত রেখে বাঁকা হেসে বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা মাই ডিয়ার ওয়াইফ। তাহলে তুমি রেডি হয়ে নাও, আমি তখন খাবারটা খেয়ে নেই। কথাটা বলে নীলাকে পাশ কাটিয়ে রুটি আর আলুর দমগুলো নিয়ে খেতে শুরু করলো আবির। নীলা আবিরের দিকে তাকিয়ে নাক ছিটকে মনে মনে বলল, ছোট লোক একটা। তারপর সেখান থেকে সরে অন্যদিকে ঘুরে বসলো। আবির সেদিকে খেয়াল না দিয়ে নিজের মতো খেতে বসলো। খাওয়া শেষ করে বড় একটা ঠেকুর তুলল আবির। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই রে, দেখতে দেখতে তো সকাল 8:30 বেজে গেছে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে তো দুপুর হয়ে যাবে। কথাটা বলেই ব্যাগের কাছে এগিয়ে গেল আবির। তারপর ব্যাগ থেকে একটা কালো ঢিলে ঢালা বোরখা বের করে নীলার সামনে এনে বলল, এই নাও নীলা, তাড়াতাড়ি এটা পরে নাও, আমাদের এখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আবিরের কথা শুনে দু আঙুল দিয়ে বোরখাটা ধরে নীলা নাক মুখ কুচকে বলল, কি এটা? কি এটা মানে কি নীলা? তুমি একজন মুসলিম মেয়ে হয়ে বোরখা চেনো না? এটা বোরখা, যেটা তুমি এখন থেকে পরবে। হোয়াট? আরে ও ক্রেজি আবির। আমি এই নীলা কিনা এমন একটা কালো আলখান্না পরবো? অসম্ভব আবির, আমি এটা কিছুতেই পরতে পারবো না। কিন্তু পরতে তো তোমাকে হবে নীলা। আর এটা শুধু আজ নয়, সবসময় বাইরে যাওয়ার সময় পরতে হবে তোমায়। কারণ আমি চাই না আমার একমাত্র আদরের বউয়ের সৌন্দর্য আমি চাই অন্য কোনো পুরুষ দেখুক। তাই বেশি কথা না বলে দ্রুত এটা পরে রেডি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুতেই না, আমি মরে গেলেও এই আলখান্নাটা পরবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। এতটুকু বলে বোরখাটা দূরে ছুঁড়ে ফেলল নীলা। সাথে সাথে নীলার গালে থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের থাপ্পড় খেয়ে বিছানায় মুখ থুবড়ে পড়ল নীলা। তখনই নীলার হাত ধরে টেনে তুলে আবির বলল, ভালোই ভালো কথা বলে তো তোর গায়ে লাগে না, তাই না? তোর সাহস কি করে হয় বোরখা ছুঁড়ে ফেলার? তুই জানিস না পর্দা মুসলিম নারীদের জন্য ফরজ করা হয়েছে? আর তুই কিনা সে পর্দা করা বস্তুকে ছুঁড়ে ফেলছিস। আজকের পর আর কখনো বোরখার সাথে এমন অবমাননা করলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। পর বলছি, এটা জলদি করে পর। আবিরের হাতে থাপ্পড় খেয়ে ভ্যাবা করে কাঁদতে লাগলো নীলা। তারপর আর কোনো উপায় না পেয়ে বোরখাটা পরে নিল আর মনে মনে বুদ্ধি পাকালো, একবার শুধু এই বাসা থেকে বের হয়ে নেই, তারপর তোকে কি করে সাহায্য করতে হয় আমি দেখে নিব আবির। তোকে যদি আমি গণপিটুনি খাইয়ে মারতে না পারি তাহলে আমার নামও নীলা নয়। মনে মনে কথাগুলো ভাবতেই আবির নীলার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সে আশা বালি মাই সুইটহার্ট। তুমি ভুল করেও ভেবো না যে এই বাসা থেকে বেরিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করবে, তাহলে তোমার জন্য ব্যাপারটা একটু ভালো হবে না। কারণ তুমি এখন যে ড্রেসটা পরে আছো বোরকার নিচে, সেই ড্রেসটার ভিতরে চেনের ভিতরে 2টা তেলাপোকা আর 6টা চেল্লা ভরে রাখা হয়েছে। তুমি যদি রাস্তায় একটু বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে আমি ছোট্ট রিমোটটা টিপে দিব, আর সেগুলো চেন খুলে বেরিয়ে তোমার সারা শরীরে দৌড়ে বেড়াবে। আবিরের কথা শুনে ভয়ে জোরে একটা চিল্লানি দিল নীলা। নীলা চিল্লানি থামানোর জন্য আবির হঠাৎ করেই নীলার ঠোঁটে ঠোঁট বসালো। তারপর নীলা কিছুক্ষণ করে শান্ত হলে নীলাকে ছেড়ে দিয়ে আবির বাঁকা হেসে বলল, আগে বলে হতো যে তুমি এখন বরে আদর খেতে চাও, শুধু শুধু এমন চিল্লানোর কি দরকার? আবিরের কথা শুনে নীলার শরীর যেন রাগে দুঃখে চলে যাচ্ছে। নীলা বুঝতে পেরেছে আবিরের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। তাই নীলা আর কিছু না বলে রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে করতে আবিরের সাথে রওনা হলো। বাসা থেকে বের হতেই বাসার সামনে একটা সিএনজি দাঁড়ানো দেখতে পেল নীলা। আবির নীলার হাত ধরে নিয়ে গিয়ে সিএনজিতে বসিয়ে দিল আর নীলার পাশে নিজেও বসলো। সিএনজি চালক আবিরের দিকে তাকিয়ে বলল, কি রে আবির, ভাবির মুখটা একটু দেখতে দিবি না? এভাবে পর্দা করে নিয়ে যাচ্ছিস যে, নিজের বন্ধুর কাছেও বউ কি লুকাবে? লোকটির কথা শুনে আবির নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি করব বল, আমার বউটা অনেক পদ্মাশীল ও নেককার, তার স্বামী ছাড়া নিজের সৌন্দর্য আর কারো কাছে প্রকাশ করতে চায় না। তুই চল তো, দেরি হয়ে যাচ্ছে। আবিরের কথা শুনে রাগে ফোঁসফোঁস করতে করতে
নীলা কিছু বলবে আর তখনই আবির হাতের রিমোটটি নীলাকে দেখালো। সাথে সাথে ভয়ে চুপসে গেল নীলা আর চুপচাপ স্থির হয়ে বসে রইল। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর গ্রামে এসে পৌঁছালো আবির নীলাকে নিয়ে। সিএনজি থেকে নেমে সিএনজি চালককে চলে যেতে বলল আবির। তারপর নীলার হাত ধরে নিয়ে হাঁটতে শুরু করলো। নীলা যেন নিজেকে বন্দি পাখি মনে হচ্ছে, ভয়ে কিছু বলতেও পারছে না, কারণ আবির বারবার নীলাকে ওই রিমোট টেপার হুমকি দিচ্ছে। এদিকে গরমে ঘেমে একাকার অবস্থা নীলার। একটুখানি পথ হেঁটে ধপ করে নিচে বসে পড়লো নীলা। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর হাঁটতে পারবো না, আমার পা ছিলে গেছে, ও মা গো। নীলাকে বসতে দেখে আবির হাঁটু ভেঙে বসে নরম গলায় বলল, সরি সোনা, খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু কি করব বলো, এটা তো গ্রাম, এখানে তোমায় কোলে নিতে পারবো না, লোকে খারাপ বলবে। তাই একটু কষ্ট করে হাঁটো, আমরা প্রায় এসে গেছি। আবিরের কথা গায়ে কাটার মতো বিচ্ছে নীলার, কিন্তু ভয়ে কিছুই বলতে পারছে না। এদিকে দুপুরও গড়িয়ে যাচ্ছে, প্রচন্ড রোদ উঠেছে। আবির নীলার হাত ধরে আবারও হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মাঝে একটি নিলিবিলি জায়গায় একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছালো তোরা। বাড়িটির আশেপাশে কোনো বাড়ি নেই, আছে বেশ দূরে দূরে। বাড়িটা টিনের তৈরি হলেও অসম্ভব সুন্দর ও বড় বাড়ি। গেটে তালা খুলে নীলাকে নিয়ে ভেতরে গেল আবির। তারপর ভেতর থেকে গেটে তালা আটকে দিল। রঙিন টিন দিয়ে বাংলা করে তোলা 4 রুম অবশিষ্ট বাড়ি। বাড়িটির ডুয়া মেঝে প্লাস্টার করা। ঘর থেকে বেরিয়ে ডান পাশে রয়েছে রান্নাঘর আর বাম পাশে বাথরুম ও টয়লেট। বাড়ির উঠোনটা অনেক বড়। উঠোনের এক পাশে বড় বড় দুটি ছানিওয়ালা খাঁচা, সেগুলো খালি, হয়তো হাঁস মুরগির খাঁচাগুলো। উঠোনের আরেক পাশে অনেকগুলো ফুল ও পাতাবাহার গাছ লাগানো। বাড়ির পেছনে নানা রকমের ফল ফুল ও সবজির বাগান, সাথে বড় একটা পুকুর। পুকুরে হয়তো মাছও আছে। গেটে তালা দিয়ে নীলার দিকে তাকিয়ে আবির নিজের হাতের রিমোটটা তুলে ধরে তাতে টিপ দিয়ে বলল, এই নাও সুইট হার্ট, আমি রিমোটটি টিপে দিয়েছি। আবিরের বলতে দেরি, কিন্তু নীলা চিৎকার করে নিজের বোরখা খুলে ছোটাছুটি করতে দেরি হলো না। নীলা চিৎকার করতে করতে নিজের বোরখা খুলে ছুঁড়ে ফেলে জামা খোলার জন্য পাগল হয়ে গেল। ওর যেন কোনো হুঁশই নেই ভয়ে। আবির হাসতে হাসতে গিয়ে নীলাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, শান্ত হও নীলা, শান্ত হও, এই জামার মাঝে কিছুই নেই, আমি তোমায় এমনি ভয় দেখিয়েছি, শান্ত হও। আবিরের কথা শুনে ছোটাছুটি বন্ধ করে শরীরের সব শক্তি দিয়ে আবিরকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল নীলা। তারপর কাঁদতে কাঁদতে দাঁত কিরিমির করে বলল, আবির, তুই কাল থেকে আমার সাথে যে অন্যায়গুলো করে চলেছিস তার শাস্তি তুই পাবি। আমি তোকে ছাড়বো না। আর একটু হলে আমি সত্যি হার্ট অ্যাটাক করে মরে যেতাম। তুই কেন করলি আমার সাথে এমন? আমি ড্যাডির কাছে যাব, থাকবো না তোর সাথে এক মুহূর্ত না। নীলার কথা শুনে আবির শান্ত গলায় বলল, সরি সুইট হার্ট, তুমি তো আমার কাছ থেকে আর কোথাও যেতে পারবে না। তোমার ইচ্ছা হোক আর অনিচ্ছা, তোমাকে আমার সাথে এখানে থাকতে হবে। আমি যা বলবো সে মতোই চলতে হবে, কারণ তোমার পালানোর সব রাস্তা আমি বন্ধ করে রেখেছি। আবিরের কথা শুনে রাগে ফোঁস করতে লাগলো নীলা। আবির সেদিকে পাত্তা না দিয়ে বারান্দায় রাখা চেয়ারে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে পড়ল। সাপের মতো ফোঁস করা হয়ে গিয়েছে, থাকলে রুমে যাও, তারপর ওয়াশরুমে গিয়ে কাপড় চোপড় পাল্টে অজু করে নামাজ পড়তে বসো। জোরে ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। যাব না আমি রুমে, পড়বো না আমি নামাজ। ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তোকে আমি দেখে নিব। একবার শুধু তোর কাছ থেকে রক্ষা পেয়ে নেই, তারপর বুঝবি এই নীলা কি জিনিস। নীলার মুখে ছোট লোকের বাচ্চা কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল আবিরের। আবির চেয়ার ছেড়ে দৌড়ে এসে নীলা চুলের মুঠি ধরে বলল, আজকে একবার শুনলাম তোর ওই মুখের ভাষা, দ্বিতীয়বার এই ধরনের ভাষা শুনলে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। ভুলে যাস না, আমার বাবা তোর শ্বশুর হয়। কথাগুলো বলে নীলাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল আবির। নীলা বুঝতে পারলো আবিরের কথা শোনা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে নাক ফুলিয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে সারা রুমটায় চোখ বুলালো নীলা। রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি, কিন্তু তবুও নীলার পছন্দ হলো না, কারণ নীলার তো দালান কোঠায় থেকে অভ্যাস, এমন টিনের ঘরে নয়। একটু পর রুম থেকে বেরিয়ে আবিরের সামনে এসে রাগী গলায় নীলা বলল, আমি গোসল করব। গোসল করবে ভালো কথা, তো তোমার ধরে রেখেছে কে শুনি? সামনে তো ওয়াশরুম, আমাকে বলার কি আছে? গোসল করে পরবো কি আমি? আমার ড্রেস কোথায়? ও তাই বলো, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা চলো আমার সাথে। কথাটা বলে নীলার হাত ধরে নিয়ে রুমে গেল আবির। তারপর আলমারি খুলে নীলাকে বলল, এখানে তোমার জন্য অনেক কাপড় চোপড় আর শাড়ি রাখা আছে, যেটা খুশি পরতে পারো। ইস, এগুলো জামা কাপড় হলো? সবগুলোই তো কেমন ঢিলে ঢালা, ছোট লোকদের পোশাক। আমি জিন্স আর ফতুয়া পরবো।
একবার বললে কি কথা তোমার গায়ে লাগে না নীলা? নাকি তুমি কানে কম শোনো? তোমায় আমি কাল রাতেও বলেছি যে ওইসব কাপড় পরা আর চলবে না, তোমাকে এগুলো পরতে হবে এখন থেকে। তা না হলে কিছুই না পরেই থাকো, আমার তাতে কোনো সমস্যা নেই। কথাটা বলেই বাঁকা হাসলো আবির। আবিরের কথা শুনে নীলা নাক ছিটকে আবিরের দিকে তাকিয়ে কয়েকটা জামা কাপড় আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমটা অনেক সুন্দর, একদম শহরের মতো ভিতরটা। খুব সুন্দর টাইলস করা। ওয়াশরুমের ভিতর নীলা যে যে জিনিস ব্যবহার করে সব আছে। বডি ওয়াশ থেকে শুরু করে নীলার পছন্দের শ্যাম্পু। নীলা কিছুটা অবাক হয়ে গোসল করতে শুরু করলো আর মনে মনে ফোন দিয়ে আঁটতে শুরু করলো এখান থেকে কি করে পালানো যায়। গোসল শেষ করে জামা কাপড় পরতে গিয়ে থমকে গেল নীলা, কারণ ও আবিরের উপর রাগ করে ভুলে জামা না এনে পেটিকোট ব্লাউজ আর একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে চলে এসেছে। কি করবে ভাবতে ভাবতে সেগুলোই পরে নিল নীলা। কি আজব ব্যাপার, সবকিছুই নীলার সাইজের, নীলার গায়ের একদম ফিট হয়েছে। নীলা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। আবির বারান্দাতেই বসেছিল। নীলা বের হতেই বেশ কিছুক্ষণ নীলার দিকে হাঁ করে তাকিয়ে রইল আবির। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে জোরে শব্দ করে হো হো করে হাসতে লাগলো আবির। কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে আবির বলল, তুমি এটা কি পরেছো নীলা? এটাকে শাড়ি পরা বলে নাকি, নাকি কাপড় পেঁচানো বলে? আবিরের কথা শুনে নীলা ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি কি কখনো নিজে নিজে শাড়ি পরেছি নাকি? আমি শাড়ি পরতে পারি না, তাই যেভাবে পরেছি সেভাবে পরেই বেরিয়ে এসেছি। আগে কখনো শাড়ি পরলে পার্লার থেকে লোক এসে আমায় শাড়ি পরিয়ে দিত। নীলার কথা শুনে আরো কিছুক্ষণ হেসে নিয়ে আবির নীলার কাছে এগিয়ে গিয়ে নীলাকে আচমকায় কোলে তুলে নিল। নীলা চিৎকার দিতে চাইলে আবির চোখ গরম করে নীলার দিকে তাকালো। ভয়ে নীলা আর কিছুই বলল না। নীলাকে কোলে নিয়ে গিয়ে রুমে নামিয়ে দিল আবির। তারপর নীলার দিকে তাকিয়ে নরম গলায় বলল, শাড়িটা খোলো নীলা। শাড়ি খুলবো মানে? কি কি বলতে চাও তুমি? আমার কথা শুনে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে নীলা। আরে বাবা, তুমি যা ভাবছো তা নয়। তুমি শাড়িটা পরতে পারোনি, তাই শাড়িটা খোলো, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি তোমায়। তুমি শাড়ি পরাতে পারো? হ্যাঁ, আমি সব পারি। এখন কথা না বাড়িয়ে শাড়িটা খোলো তো দেখি। আর ভয় নেই, আমি কিছু দেখবো না। আর দেখলেই ভাই কি, আমি তোমার একমাত্র বর। কথাটা আস্তে করে বলল আবির। আবিরের কথা শুনে নীলা ভ্রু কুঁচকে বলল, কিছু বললে? কই কিছু তো বলিনি। নীলা আর কথা না বাড়িয়ে টাওয়াল দিয়ে নিজেকে ঢেকে শাড়িটা খুলে দিল। আবির অনেক যত্ন সহকারে শাড়িটা পরিয়ে দিল নীলাকে। নীলা অবাক চোখে সারাক্ষণ তাকিয়ে রইল আবিরের দিকে। শাড়ি পরানো শেষ হলে গম্ভীর গলায় আবির বলল, অনেক বেলা হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে নাও, আমি গোসল করে আসছি। কথাটা বলে আবির চলে যেতেই নীলা পুরো রুমে গেটে চাবি খুঁজতে শুরু করলো। আবির গোসল করছে আর অতীতের কথাগুলো নিয়ে ভাবছে। এদিকে নীলা পুরো রুম তন্ন তন্ন করে চাবি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কিন্তু চাবিটা রুমের কোথাও নেই। তখনই নীলার খেয়াল হলো আবির তো বাইরে ছিল, তাহলে চাবিটা হয়তো বাইরে আছে। কথাটা মনে হতেই ছুটে বাইরে চলে এলো নীলা। বাইরের সব জায়গায় খুঁজতে খুঁজতে চাবিটা বারান্দার এক পাশে বেড়ার সাথে গোজা অবস্থায় পেল নীলা। নীলার মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। নীলা চাবিটা নিয়ে দ্রুত এগিয়ে গেল গেটের কাছে। যত তাড়াতাড়ি সম্ভব নীলাকে পালাতে হবে এখান থেকে। তারপর তালা খুলতে ব্যস্ত হয়ে পড়ল নীলা। চাবি হাতে কখন থেকে তালা খোলার চেষ্টা করে যাচ্ছে নীলা, কিন্তু বজ্জার তালাটা কিছুতেই খুলছে না। এদিকে আবিরেরও ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। অনেক চেষ্টার পর নীলা বুঝতে পারল এই তালার চাবি এটা নয়। শেষে ক্লান্ত হয়ে বারান্দায় চেয়ারে গিয়ে বসলো নীলা। এদিকে ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। ইস, কেন যে সকালে আবিরের ওপর জেদ করে রুটিগুলো খেলো না, এটা ভেবে যেন আরো বেশি ক্ষুধা লেগে যাচ্ছে নীলার। নীলা পেটে হাত দিয়ে ধরে মুখটাকে কুঁচকে বসে আছে। কি ব্যাপার প্রিয়তমা, তালা খুলতে না খুলতেই খোদা লেগে গিয়েছে বুঝি? আবিরের কথা শুনে চমকে উঠল নীলা। দেখলো আবির গোসল করে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে ওর দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। আবির একটা লুঙ্গি পরেছে শুধু, গায়ে কোনো গেঞ্জি নেই। আবিরের উন্মুক্ত বুকের দিকে চোখ পড়তেই মাথা নিচু করে অন্যদিকে তাকালো নীলা। আবির নীলাকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। তারপর একটু পর বেরিয়ে এসে নীলার সামনে একটা প্যাকেট ধরে বলল, এই নিন ম্যাডাম, এক প্যাকেট বিরিয়ানি আছে, খেয়ে আমায় উদ্ধার করেন আর তাড়াতাড়ি নামাজটা পড়ে নেন। আবিরের হাতে বিরিয়ানির প্যাকেট দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল নীলা। নীলার এখন ইচ্ছে করছে লাফিয়ে উঠে আবিরকে কিস করতে, কিন্তু নীলা সেটা কখনোই করবে না। তাই আবিরের হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা ছো মেরে নিয়ে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে খেতে শুরু করলো। নীলার এভাবে খাওয়া দেখে মুচকি আসলো আবির। তারপর রুমে গিয়ে সাদা রঙের একটা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে নীলার জন্য অনেক দোয়া করলো আবির।
নীলাকে যেন সঠিক পথে ফিরিয়ে আনতে পারে তার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করল। মোনাজাত শেষে জায়নামাজ তুলে রেখে বাইরে এসে আবির দেখল নীলা বিরিয়ানি খেয়ে শেষ করে চেয়ারের ওপরেই ঘুমিয়ে পড়েছে, আর নীলার আঁচলটা সরে গিয়ে নিচে পড়ে আছে। নীলার এভাবে ঘুম থেকে আবিরের আর ডাকতে ইচ্ছে করলো না, তাই নীলার আঁচলটা ঠিক করে দিয়ে নীলাকে চেয়ার থেকে কোলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিচে চলে গেল জানালার পাশে। জানালা দিয়ে খুব সুন্দর বাইরের প্রকৃতি দেখা যায়। অনেক বড় সবুজ শ্যামল কাঁচা ধানের মাঠ। মাঠের ওই প্রান্তেই রয়েছে আখ আর ভুট্টার বাগান। অনেক কৃষক কাজ করছে সেই মাঠে। অনেক দূরে দেখা যায় কিছু ছোট ছোট বাড়িঘর। এক কথায় যাকে বলে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আবিরের মন এখন সেদিকে নেই। আবির তার নীলার চিন্তায় মগ্ন। বেশ কিছুক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে থেকে জানালা আটকে দিয়ে নীলার পাশে এসে বসলো আবির। তারপর কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে নীলাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। বাইরে কিছু বাচ্চা ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল নীলার। গ্রামের বাড়ির এই একটা সমস্যা, দিনের বেলায় গ্রামের সব বাচ্চা ছেলে মেয়েরা অবাধে ঘুরে বেড়ায় আর চিৎকার চেঁচামেচি করে। ঘুম ভাঙতেই নিজেকে আবিরের বুকে আবিষ্কার করলো নীলা। আবির ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আবিরের এতটা কাছে থেকে কেমন একটা ভালো লাগা কাজ করছে নীলার মনে। আবিরের ঘুমন্ত মুখটা বড়ই নিষ্পাপ লাগছে দেখতে। নীলা বেশ কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে আছে এক নজরে। হঠাৎ নীলাকে অবাক করে দিয়ে ঘুমন্ত আবির চোখ বন্ধ রেখেই বলে উঠল, এভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে তো। নইলে উল্টাপাল্টা কিছু করে বসলে দোষ দিতে পারবে না আমায়। আবিরের কথা শুনে বড় বড় করে তাকালো নীলা। তো তুমি ঘুমাওনি? নীলার কথা শুনে নীলাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে আবির বলল, ঘুমাতে আর দিলে কই? নতুন বিয়ে করা সুন্দরী বউ এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে থাকলে বুঝি ঘুম আসে চোখে? আবিরের কথা শুনে রাগ উঠে গেল নীলার। বচ্চার ছেলে বলে কি আমি নাকি ওকে জড়িয়ে ধরে শুয়েছি? কতগুলো ভেবেই আবিরের বুক থেকে উঠে যেতে দিল নীলা। অমনি আবির নীলার আঁচল টেনে ধরে বলল, আসরের ওয়াক্ত আসার আরো একটু দেরি আছে, এখন জোহরের নামাজটা পড়ে নাও জলদি। আমার দ্বিতীয়বার যেন আর বলতে না হয় নামাজের কথা। কতগুলো বলে নীলার আঁচলটা ছেড়ে দিল আবির। নীলাও কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো গিয়ে উঁচু করে নামাজ পড়ে নিল, কারণ এছাড়া নীলার আর কোনো উপায় নেই। নীলার নামাজ পড়া শেষ হতেই আবির বলল, এখন চুলোর পারে গিয়ে আমার জন্য কিছু বানিয়ে আনো, খুব ক্ষুধা লেগেছে। আবিরের কথা শুনে সাপের মতো ফোঁস করে উঠল নীলা। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়েছে আবির? আমি এই নীলা কিনা চুলায় রান্না করব? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ও হ্যালো, ইম্পসিবলকে কিভাবে পসিবল করতে হয় তাই আবির ভালো করে জানে। তুমি ভালো ভালো যাবে নাকি আমি তোমায় আমার আগে লুকটা দেখাবো? তুমি যাই করো না কেন আবির, আমার পক্ষে চুলায় রান্না করা সম্ভব নয়। আর শুধু চুলাই কেন, আমি কোনো কিছুতেই রান্না করতে পারবো না, জাস্ট ইম্পসিবল। নীলার কথা শুনে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আবির বলল, ওকে সুইটহার্ট, যেমন তোমার ইচ্ছে। কথাটা বলে নীলার কাছে এসে নীলার কোমর জড়িয়ে ধরল আবির। তারপর নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, যেহেতু তুমি আমাকে কিছু বানিয়ে দিবে না খাওয়ার জন্য, সেহেতু আমি তোমাকেই খাবো। খুব ক্ষুধা লেগেছে তো। আমায় খাবে মানে? তো তো তুমি কি রাক্ষস নাকি যে মানুষ খাবে? আমি মানুষ খাবো কে তোমায় বললো নীলা? আমি তো আমার বউকে খাবো, আমার গুলুমুলো নাদুস নুদুস আদর বউটাকে। দেখো আবির, আমি আমি কিন্তু চিৎকার করব। তুমি সত্যি একজন রাক্ষস হয়ে গেছো। সে তুমি যাই বলো সুইটহার্ট, আমি তো তোমায় আজকে খাবই। তোমার গুলুমুলো আদুরে গালটাকে দেখেই কেমন ক্ষুধা বেড়ে যাচ্ছে আমার। মনে হয় খুব ইয়ামি লাগবে। আবিরের কথা শুনে এবার ভয়ে গলা শুকিয়ে গেল নীলার। তার উপর আবির কেমন করে তাকিয়ে নীলার গালের দিকে এগিয়ে আসছে, এটা দেখে নীলা একটা চিৎকার দিল। আমি রান্না করবো আবির, তুমি যা বলবে আমি তাই করব। প্লিজ আমায় খেও না। চোখ বন্ধ করে কথাগুলো বলল নীলা। আবির নীলার অবস্থা দেখে মুচকি হাসলো। তারপর নীলার গালে একটি চুমু এঁকে দিয়ে বলল, পাগলি, চোখ খোলো আর তাড়াতাড়ি আমার জন্য কিছু একটা বানিয়ে দাও, আমি খাবো। ভীষণ ক্ষুধা লেগেছে। বিরিয়ানি এনেছিলাম দুজন খাবো বলে, কিন্তু একটা রাক্ষসী একাই সব খেয়ে নিয়েছে। এই নিরীহ ছেলেটা কি খাবে একবারও ভাবেনি রাক্ষসীটা। গত 1 ঘন্টা যাবৎ ময়দা মাখার চেষ্টা করছে নীলা। নীলা সারা মুখে হাতে গলায় ময়দার ছড়াছড়ি। আবির পাশেই চুপ করে বসে থেকে মুখ টিপে হাসছে। 1 কিলো ময়দার মাঝে 1 জগ পানি ঢেলে দিয়ে ময়দাটাকে সাদা পানি বানিয়ে ফেলেছে নীলা। এখন কি করবে সেটা বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। হঠাৎ কানে কালো হাসির শব্দ যেতেই আবিরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো নীলা।
নীলা তাকাতেই আবির আর নিজের হাসিটাকে আটকে রাখতে পারল না। হাসতে হাসতে উঠানে চলে গেল আবির। ওহ নীলা, তোমার কি সুইট লাগছে দেখতে, একদম তেঁতুল গাছে পেতনির মতো। তোমায় দেখে তো আমার হাসি থামছেই না। কি? তুমি আমায় কি বললে আবির? আমি তেঁতুল গাছের পেতনি? আমি তেঁতুল গাছের পেতনি হলে তুমি ডাব গাছের ব্রহ্মদৈত্য। তা তো দেখে বোঝা যাচ্ছে। কে কি? নিজেকে একবার আয়না দেখে আসো, তাহলে বুঝবে। আবিরের কথা শুনে রাগে ফোঁসফোঁস করতে করতে রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো নীলা। নিজেকে দেখে যেন নিজেই চিনতে পারছে না ও। একদম সাদা পেতনির মতোই লাগছে ওকে ময়দার কারণে। রাগে আগুন হয়ে শাড়ির আঁচলটা কোমরে গুজে বাইরে এলো নীলা। আবির এখনো হেসে চলেছে আগের মতো করেই। নীলা এসে কোনো কথা না বলে ময়দা গুলে রাখা বাসনটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে মারল আবিরের ওপর। আবিরের ময়দা মাখা পানি দিয়ে মাখামাখি হয়ে গেল সারা শরীর। সাথে করে আবিরের হাসিটাও থেমে গেল। কিন্তু নীলা আবিরের অবস্থা দেখে এবার হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। হাসি যেন থামছে না নীলার। হাসতে হাসতে আবিরের সামনে এসে দাঁড়ালো নীলা। নীলার কথা শুনে আর হাসি দেখে আবির এক ঝটকায় নীলাকে নিজের বুকে নিয়ে নিল। আবিরের শরীরের ময়দা মাখা নীলার শরীরের সাথেও লেগে গেল। সাথে করে নীলার হাসিও থেমে গেল। কি হলো সুইট হার্ট, হাসি থামালে কেন? হাসো, বেশি করে হাসো। তোমাকে দিয়ে যেহেতু কোনো কাজই হবে না, তুমি একটা অকর্মার ঢেকি, তখন তোমার কাছ থেকে খাবার আশা করাটাই বৃথা। খোদা ইচ্ছে তো করছে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলি। তুমি আমায় কি বললে আবির? আমি অকর্মার ঢেকি? আমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোমার? তো এতই যখন অপছন্দ করো আমায় তুমি, তাহলে আমায় এখানে জোর করে ধরে রেখেছো কেন? মুক্তি দাও আমায়। তোমাকে জাস্ট আমার অসহ্য লাগে আবির, অসহ্য। নীলার মুখে কথাগুলো শুনতেই নীলাকে ছেড়ে নীলার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল আবির। তারপর নীলার গাল শক্ত করে চেপে ধরে বলল, হ্যাঁ, ঠিক ভেবেছিস তুই নীলা। আমি তোকে অপছন্দ করি, ভালোবাসি না তোকে। তোকে আমি শুধু ঘৃণা করি নীলা, ঘৃণা করি। কিন্তু তবুও তোকে আমি আটকে রেখেছি, কেন জানিস? কারণ আমার জীবনের সুখগুলো যেভাবে কেড়ে নিয়েছিস তুই, ঠিক সেইভাবে তোর জীবনের সুখগুলো আমি বিষিয়ে তুলব। তুই আমার জীবনে সবকিছু কেড়ে নিয়েছিস, আমিও কেড়ে নিয়েছি তোর স্বাধীনতা। কথাগুলো বলে নীলাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল আবির। নীলা চুপ করে দাঁড়িয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি তো তোমায় ভালোবাসি নীলা, খুব বেশি ভালোবাসি তোমায়। কিন্তু একই সাথে আমি তোমাকে ঘৃণা করি। পৃথিবীতে আমার ঘৃণা ও ভালোবাসা দুটো একসাথে পাওয়ার যোগ্য যদি কেউ হয়ে থাকে, সেটা তুমি নীলা, আর কেউ না। তুমি আমার কাছ থেকে আমার মাথার উপরে ছাদের মতন বাবাকে কেড়ে নিয়েছো। আমাকে জেল খাটতে বাধ্য করেছো বিনা দোষে। পুরো কলেজের সামনে আমায় তুমি চোর বানিয়ে দিয়েছো নীলা। তোমাকে তো আমি এত সহজে ছাড়বো না। তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমায়। তবে সেই কষ্টের মাঝেও মিশে থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালো ও সঠিক পথে আনবই। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আবির, আর নীরবে চোখের জল ফেলছিল। একটু পর ওয়াশরুম থেকে বের হতেই নীলা আবিরকে এক নজর দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার দিয়ে নিজের মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। আ আমি কিছু দেখিনি। এই মেয়ে, এমন সারের মতো চিৎকার করছো কেন? আর কি দেখোনি তুমি? কেমন ছেলে মানুষ তুমি আবির? একটি মেয়ের সামনে শুধু টাওয়াল পরে বাহিরে আসতে লজ্জা করে না তোমার? ছি ছি, আমি কিছু দেখিনি। ও বাবা, তোমার বড় লজ্জাও আছে নীলা, যে তুমি লজ্জায় মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছো। যে মেয়ে কিনা বান্ধবীদের সাথে বাজি ধরে একটা সাধারণ ছেলের সাথে প্রেমে নাটক করে তার জীবন নষ্ট করতে পারে, তার আবার লজ্জা থাকে? সত্যি আমায় হাসালে তুমি। কথাগুলো কঠিন গলায় বলে নীলাকে পাশ কাটিয়ে চলে গেল আবির। আবিরের কথাগুলো কেন জানি নীলার গায়ে কাটার মতো বিচ্ছে। নীলা ভেবেছিল আবির ওর কাছে এসে বলবে, তুমি তো আমার বউ, আর বউয়ের সামনে এভাবে আসলে ক্ষতি কি? কিন্তু আবির তেমন কিছুই বলল না। হঠাৎ নীলা খেয়াল করলো ওর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিচে। নীলা চোখের পানিটা তাড়াতাড়ি মুছে ফেলল। একটু পর আবির একটি ট্রাউজার আর একটি হাফ হাতা গেঞ্জি পরে আসলো নীলার সামনে। আবিরের ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই নীলা শাড়ি বদলে একটা শূন্যতে জামা পরে নিয়েছে। নীলা, আমার সাথে এসো। কোথায় যাব? কোথায় আবার? রান্নাঘরে। আজকে প্রথম, তাই আমি তোমার রান্না দেখিয়ে দিব আর তুমি শিখে নেবে। কাল থেকে কিন্তু তোমাকে সব করতে হবে। আবিরের কথার কোনো উত্তর দিল না নীলা। আবিরের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। আবির একটি হাঁড়িতে পরিমাণ মতো চাউল নিয়ে 3টে ধোয়া দিল। তারপর আঙুল দিয়ে পানি মেপে নীলাকে বুঝে দিল কি করে ভাতের পানি মেপে নিতে হবে। তারপর ভাতের হাঁড়িটা চুলায় দিয়ে
পাশে থেকে পাতলা শুকনো লাকড়িগুলো নিয়ে চুলার মাঝে দিয়ে কয়েকটা শুকনো শোলার সাথে আগুন লাগিয়ে চুলা জ্বালিয়ে দিল আর সবকিছু নীলাকে বুঝিয়ে দিল। নীলা মনোযোগ দিয়ে সবটা ভালো করে দেখে নিল। ভাত হয়ে এলে চুলার আগুন নিভিয়ে দিল আবির। তারপর বলল, এরপর আর আগুন জ্বলতে দিলে ভাতটা পড়ে যাবে, তাই আগুন জ্বলতে দিলাম না। একটু ভাত নামিয়ে তারপর ডিম ভাজতে শিখাবো। আবিরের কথা শুনে নীলা মাথা নাড়িয়ে সায় দিল। তারপর ভাত হয়ে গেলে আবির ভাতের হাঁড়িটা নামিয়ে রেখে আরেকটা হাঁড়িতে কয়েকটা আলু সেদ্ধ দিল। তারপর চুলোয় বড় একটা শুকনো কাঠের লাকড়ি ধরিয়ে দিয়ে নীলাকে নিয়ে ডিম গুলতে চলে গেল। বটি দা এনে তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটলো আবির। পেঁয়াজ কাটার সময় আবিরের চোখ থেকে পানি পড়তে লাগলো। নীলা আনমনে আবিরের চোখের পানি নিজের আঁচলে মুছে দিল। আবির সেদিকে খেয়াল না দিয়ে নীলাকে দেখিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে পেঁয়াজ আর মরিচটা হাত দিয়ে ডলে নিল। তারপর ডিমটা ভেঙে দিয়ে একটি ছোট কাঁটা চামচ দিয়ে গুলিয়ে নিয়ে নীলাকে শিখিয়ে শিখিয়ে ডিমটা ভেজে নিল। তারপর আলু ভর্তার জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিল। সবকিছু করা হয়ে গেলে ঘরে নিয়ে সব গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলো আবির। এতটুকু সময়ের মাঝে নীলা একটা কথা বলেনি আবিরের সাথে, শুধু চেয়ে চেয়ে আবিরের কাজগুলো দেখেছে। মাগরিবের আজান হলে দুজনে একসাথে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আবির বলল, নীলা, আমার পায়ের ভিতর খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো। কি? আমি তোমার পা টিপবো? এটা তুমি ভাবলে কি করে আবির? অসম্ভব। আমি কিছুতেই তোমার পা টিপতে পারবো না। তুমি আমার পা না টিপলে আমি তোমার গলা টিপে দিব বলে দিলাম। তুমি সেটা পারবে না আমি জানি, আর আমিও তোমার পা টিপতে পারবো না আবির। আমার ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজ করেছি, আমি একটু ঘুমাবো। কি বললে তুমি? আরেকবার বলো তো শুনি। তুমি সারাদিন অনেক কাজ করেছো তাই না? তা কি কি কাজ করলে তুমি নীলা? কাজ কাকে বলে সেটা তুমি আগামীকাল থেকে বুঝবে। এখন এখানে এসে আমার পা টিপো জলদি। আবিরের কথার উত্তরে নীলা কিছু বলবে তার আগেই আবিরের ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ও সরি বাবা, কেমন আছেন আপনি? আর ভুল হবে না। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নীলা অনেক ভালো আছে, আপনি একদম চিন্তা করবেন না বাবা। আসলে বাবা, আমি তো অফিস থেকে আর ছুটি পাবো না, তাই নীলাকে নিয়ে একটা সুন্দর জায়গায় বেড়াতে এসেছি। ছুটি শেষ হলে ফিরে যাব। জি আচ্ছা বাবা, ভালো থাকবেন। এখন তাহলে রাখছি, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে নীলার দিকে তাকিয়ে দেখলো নীলা ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখে আবির বাঁকা হেসে বলল, ভুরুকুসকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই নীলা। আমি তোমার ড্যাডি, মানে আমার শ্বশুর আব্বার সাথে কথা বললাম এতক্ষণ। আবিরের কথা শুনে নীলা বড় বড় চোখ করে চিৎকার দিয়ে বলে উঠল, কি? আমার ড্যাডি ফোন করেছিল? আমি তো বুঝতেই পারিনি। আবির প্লিজ ফোনটা আমায় দাও, আমি ড্যাডির সাথে কথা বলবো, প্লিজ দাও ফোনটা। কথাগুলো বলে নীলা আবিরের কাছে এগিয়ে এসে ফোনটা ধরতে নিল। সাথে সাথে আবির ফোনটাকে দূরে সরিয়ে ফেলল আর নীলা আবিরের বুকের ওপর পড়ে গেল। আবির নীলার কোমর জড়িয়ে ধরে বলল, ও সুইটহার্ট, এমন হুটহাট করে আমার বুকের মাঝে এসে জড়িয়ে ধরতে তোর খুব ভালো লাগে বুঝি, কিন্তু একটু বলে করে আসবে তো। এভাবে বুকের উপর আশ্রে পড়লে তো তোমার ভারে আমার বুকে হাড়গোড় সব ভেঙে যাবে বলো। আবিরের কথা শুনে নিজেকে আবিরের থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে করতে নীলা বলল, একদম ফালতু কথা বলবে না আবির। আমি তোমার ফোনটা নিতে গিয়েছিলাম তোমায় জড়িয়ে ধরতে নয়, বরং তুমিই আমায় ধরে আছো, আর আমি মোটেও ভারী নই, একদম স্লিম। সেটাই তো দেখতে পাচ্ছি, তুমি তো এখনো আমাকে ঝাপটে ধরে আছো। ইস, লজ্জা বলতে কোনো জিনিসই নেই তোমার মাঝে। অবশ্য থাকবে বা কি করে, তুমি তো বড়লোকে দিমাগি মেয়ে হয়ে টাকার গরমে মানুষকে মানুষ বলে মনে করো না, আর অহংকারের আগুনে নিজের লজ্জা শরমকে পুড়িয়ে ফেলেছ। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায় নীলা। কথাগুলো বলে নীলাকে ছেড়ে দিল আবির। আবিরের কথা শুনে নীলা একদম স্তব্ধ হয়ে গেল। আবিরের প্রতিটি কথা যেন সূচের মতো বিচ্ছে নীলার গায়ে। নীলা ভুলে গেল ওর ড্যাডির ফোনের কথা। নীলাকে কথাগুলো বলেই আবির বাইরে চলে গেল। তারপর খোলা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, কেন নীলা, কেন? কেন যতবারই তোমাকে ভালোবাসতে চাই ততবারই তুমি তোমার আচরণে আমার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দাও। তোমার প্রতি ঘৃণা তৈরি হয় তখন আমার মনে। আমি আর সহ্য করতে পারছি না তোমায়। তুমি যে আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছো নীলা, সবকিছু। কতগুলো ভাবতে দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো আবিরের চোখ থেকে। সকাল 9টা। সামনে এক বালতি কাপড় চোপড় নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। সকালে আবির ওকে ঘুম থেকে টেনে তোলার পর 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেয়নি। একটা না একটা কাজ করিয়েই চলেছে একাধারে। সকালে নীলা ভাত, বেগুন ভর্তা আর ডিম ভাজি করেছে।
যদি এগুলো করতে আবির ওকে হাতে হাতে শিখিয়ে করিয়েছে, তবুও হাতে বেশ কয়েক জায়গায় পুড়ে গেছে নীলার। তারপর সকালের খাওয়া দাওয়া শেষ হতেই অনেকগুলো কাপড় চোপড় এনে ভিজিয়ে দিয়েছে আবির, আর বলেছে 30 মিনিটের মাঝে সব কাপড় কেচে শুকাতে দিতে। নীলা কখনো এসব কাজ করেনি, এটুকু কাজ করাতেই যেন জান বেরিয়ে যাচ্ছে ওর। আবিরকে কিছু বলারও সাহস পাচ্ছে না নীলা। একটুতেই আবির লাঠি হাতে এগিয়ে আসে নীলাকে মারার জন্য, তাই কোনো উপায় না পেয়ে মুখ বুজে সব কাজ করে নিচ্ছে নীলা। নীলা দু পা দুদিকে দিয়ে এমনভাবে কাপড় কাচ্ছে যেন কাপড়গুলো ব্যথা পাবে। তখনই আবির লাঠি হাতে নীলার সামনে এসে দাঁড়ালো। বলছি যে রাজার দাদি কি কাপড় কাচ্ছে নাকি কাপড় নিয়ে খেলা করছে? জোরে জোরে কাপড় কাচো, আমি যে বারান্দা থেকে শব্দ পাই। আবিরের কথা শুনে হাতের ভেজা কাপড়টা ছুঁড়ে দূরে ফেলে দিয়ে নীলা বলল, পারবো না আমি কাপড় কাচতে। তুই কি পেয়েছিস আমায়? আমি তোর ঘরে চাকরা নেই যে তোর সব কথা শুনতে হবে আমায়? আমায় ফোন দে, আমি এক্ষুনি ড্যাডিকে ফোন করে সব বলে দেব, পুলিশে দেব তোকে আমি। তুই আমাকে, এই নীলাকে নিজের চাকরানি করে রেখেছিস, এর প্রতিশোধ তোর জন্য খুব ভয়ানক হবে আবির, খুব ভয়ানক। আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস তুই আবির? কেন? তোর সব কিছু কেড়ে নেব আমি, সব। কথাগুলো বলার সময় রাগে থরথর করে কাঁপছিল নীলা। আবির নীলার কথাগুলো শুনে নীলার হাত ধরে টেনে বাথরুম থেকে বাইরে নিয়ে আসলো। তারপর নীলার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের হাতে থাপ্পড়কে মাটিতে মুখ থুবড়ে পড়ল নীলা। আবির দৌড়ে গিয়ে নীলার হাত ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, কিসে ভয় দেখাস তুই আমায় নীলা? কি শাস্তি দিবি আমায়? কি বাকি রেখেছিস আর? জানতে চাস তোকে কেন এমন কষ্ট দিচ্ছি আমি? এটাকে কোনো কষ্ট বলে না নীলা, বরং তোকে আমি গরিবের সংসার কি করে করতে হয় সেটা শেখাচ্ছি মাত্র। কিন্তু তুই কি জানিস তুই বিনা দোষে আমার কত বড় ক্ষতি করেছিস? আমার জীবন থেকে সব হাসি খুশি সবকিছু কেড়ে নিয়েছিস তুই নীলা। তুই যখন আমার জীবনে মিথ্যে ভালোবাসা নিয়ে এসেছিলি তখন তোকে আমি আমার জন্য আল্লাহ আশীর্বাদ ভেবেছিলাম, কিন্তু আমি ভুলছিলাম, চরম আকারে ভুলছিলাম আমি। কারণ তুই আমার জীবনের আশীর্বাদ নয়, তুই আমার জীবনের অভিশাপ হয়ে এসেছিলি। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আবির। তারপর কয়েক ফোঁটা চোখের পানি ফেললো আছড়ে। নীলা হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। কেন জানি না নীলা কিছু বলতে চেয়েও পারছে না বলতে। আবির আবারও নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর শেষের রুমে নিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে রুমের ভেতর ঝুলিয়ে রাখা একটা ছবির দিকে দেখিয়ে বলল, এই যে দেখ নীলা, ভালো করে দেখ। এই লোকটাকে জানিস? এই লোকটাকে, ইনি হচ্ছে আমার বাবা। এই লোকটা হলো সেই যাকে ঘিরে আমার পুরো পৃথিবী। এই লোকটা নিজের সব সুখ ত্যাগ করে শুধুমাত্র আমার জন্য দিনরাত পরিশ্রম করে আমায় পড়াশোনার জন্য ঢাকা পাঠিয়েছিল। ছোটবেলায় মা মারা যাওয়া সত্ত্বেও কখনো উনি বিয়ে করেনি, শুধুমাত্র আমার কষ্ট হবে বলে। আমার মা বাবা সবকিছু ছিলেন উনি, চোখে হাজার স্বপ্ন নিয়ে আমার ঢাকা পাঠিয়েছিলেন উনি। কিন্তু শুধু তোর কারণে আমি তার স্বপ্ন ভেঙে দিয়েছিলাম। সারা জীবনের মতো হারিয়ে ফেললাম আমি তাকে। আমার ছেড়ে আমার উপর অভিমান করে সে চলে গেছে না ফেরার দেশে। সেদিন তুই যদি আমার মিথ্যা অপবাদ না দিতি তাহলে আমার বাবা আজকে আমার কাছে থাকতো। তোর মিথ্যা ভালোবাসার কারণে, মিথ্যা অপবাদের কারণে উনি হার্ট অ্যাটাক করে আমার ছেড়ে চিরতরে চলে গেছে নীলা। আমি কি করে তোকে মাফ করব বল? কি করে করব? কথাগুলো বলে নীলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আবির। নীলাও নিজের ভুলগুলো বুঝতে পেরে ফ্লোরে বসে কাঁদতে থাকে। ফ্লোরে বসে থেকে বেশ কিছুক্ষণ কান্না করার পর বাইরে বেরিয়ে আসে নীলা। তারপর আবিরকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু আবির বাসার কোথাও নেই। নীলা বুঝতে পারে হয়তো আবির রাগের কারণে গেট লাগিয়ে দিয়ে বাইরে চলে গেছে। তাই নীলা গিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসে পড়ে। বেশ কিছুক্ষণ বারান্দায় বসে থাকার পর হঠাৎ মুষলধারায় বৃষ্টি শুরু হয়। নীলা বৃষ্টি থেকে নিজেকে সামলে রাখতে পারে না। উঠোনে নেমে ইচ্ছামতো বৃষ্টিতে ভেজে নীলা। এভাবেই কেটে যায় প্রায় 2 ঘন্টা। এর মাঝে আবির চলে আসে বাড়িতে। গেট খুলে বাসার মধ্যে ঢুকতেই দেখতে পায় নিচে ভেজা শরীরে পড়ে আছে নীলা। নীলাকে নিচে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় আবির। দৌড়ে নীলার কাছে গিয়ে নীলাকে ডাকতে শুরু করে। আবিরের কথার কোনো উত্তর দেয় না নীলা, বরং সেইভাবেই পড়ে থাকে নিচে। আবির আর দেরি না করে নীলাকে কোলে তুলে নেয়। তারপর দ্রুত ওয়াশরুমে নিয়ে যায়। নীলাকে কোলে নিয়ে আবির বুঝতে পারে নীলার প্রচুর ঠান্ডা লাগছে। নীলা থরথর করে কাঁপছে ঠান্ডায়। এখন যে করে হোক নীলার কাপড় পাল্টে দিতে হবে। কোনো উপায় না পেয়ে আবির বাধ্য হয়ে নিজেই নীলার কাপড় চেঞ্জ করে দেয়। তারপর নীলাকে নিয়ে শুয়ে দেয় বিছানায়। নীলাকে বিছানায় শুয়ে দিয়ে আবির চলে যায় ডাক্তার ডেকে আনতে, কারণ এখন ডাক্তার না দেখলে নীলার অবস্থা আরও খারাপ হতে পারে। নীলা এমনিতেই ঠান্ডায় থরথর করে কাঁপছে। এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে চারিদিকে। কিছুক্ষণের মাঝেই ডাক্তার সুমনকে নিয়ে ফিরে আসে আবির। তারপর নীলাকে ডাক্তার সুমন দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার সুমন জানায়
নীলার অবস্থা খুব খারাপ। ওর ঠান্ডায় অ্যালার্জি আছে। এভাবে বৃষ্টিতে ভেজা উচিত হয়নি নীলার। ডাক্তার সুমনের কথা শুনে ভয় পেয়ে যায় আবির। আবির উত্তেজিত কণ্ঠে সুমনকে বলে, সুমন, যে করে হোক তুমি আমার নীলাকে সুস্থ করে দাও। ওর যেন কোনো কিছু না হয়। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না সুমন। তুমি ওকে সুস্থ করে দাও, যত টাকা লাগে যা করতে হয় করো, কিন্তু আমার নীলাকে সুস্থ করে দাও। আবিরকে এমন উত্তেজিত হতে দেখে ডাক্তার সুমন বলে, তুমি এত উত্তেজিত হয়ে না আবির, আমি ওকে সুস্থ হওয়ার জন্য ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিন্তু ওর এখন তোমাকে দরকার। ডাক্তার সুমনের কথা শুনে অবাক হয়ে আবির বলল, আমাকে দরকার মানে? তুমি কি বলতে চাইছো সুমন? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমি ওকে কি করে ভালো করতে পারি? তুমি ডাক্তার, তুমি তো ওকে ভালো করতে পারো। আমি তো ডাক্তার নই সুমন। আবিরের কথা শুনে সুমন মুচকি এসে বলল, তুমি এখন যেটা করতে পারবে সেটাই এখন সবচেয়ে দরকার ওর আবির। তুমি ওর স্বামী, ওর স্বামীকে এখন দরকার। তোমার শরীরের উষ্ণতা দরকার তোমার স্ত্রীর, কারণ ওর শরীর এখন প্রচণ্ড ঠান্ডা। তোমার শরীরের উষ্ণতা এখন ওর জন্য প্রয়োজন। তুমি হয়তো বুঝতে পেরেছো আবির আমি কি বলতে চাইছি। ডাক্তার সুমনের কথার উত্তরে আবির কি বলবে কিছুই বুঝতে পারছে না। আবির মনে মনে চিন্তা করছে এখন কি করবে। ও কিভাবে নীলার সাথে নীলার অনুমতি ছাড়া এরকমটা করবে আবির। কিন্তু নীলাকে ভালো করতে হলে আর কোনো উপায়ও নেই। ডাক্তার সুমন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। আবির চিন্তায় পড়ে গেল এখনো কি করবে। নীলার পাশে বসে আছে আবির, মাথায় তার হাজারো চিন্তা। কি করবে কিছুই বুঝতে পারছে না আবির। এদিকে নীলা ঠান্ডায় থরথর করে কেঁপে চলেছে কখন থেকে। শেষে কোনো উপায় না পেয়ে আবির বাধ্য হয়ে নীলার পাশে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রাত 10টা। ধীরে ধীরে নীলার হুঁশ ফিরল। নীলা নিজের দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল। নীলার পাশে শুয়ে আছে আবির। আবিরকে দেখা মাত্র নীলার মাথায় যেন রক্ত চড়ে গেল। আবিরকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চাদর দিয়ে নিজেকে জড়িয়ে নিল নীলা। তারপর রাগী গলায় আবিরের দিকে তাকিয়ে বলল, ছি আবির, ছি। শেষ পর্যন্ত তুমি নিজের পুরুষত্ব রূপটা দেখিয়েই দিলে। এইভাবে আমার সাথে এমন আচরণ করতে পারলে তুমি আবির? আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা নিচু মনের। তুমি কিভাবে পারলে আবির আমার অজান্তে আমার সব কিছু কেড়ে নিতে? আমাকে শেষ করে দিলে তুমি। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করবো না আবির, কোনোদিনও না। তুমি খুব খারাপ একটা ছেলে, খুবই খারাপ তুমি আবির। আমার অসুস্থতার সুযোগ তুমি এভাবে কাজে লাগাবে কখনো ভাবিনি আমি। তুমি আমাকে বলেছিলে না আমি তোমার জীবন নষ্ট করেছি। আজ আমি বলছি তুমি আমার জীবন নষ্ট করেছো আবির। তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে, আমি তোমার মুখটাও দেখতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো নীলা। কথাগুলো বলার সময় নীলার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আবির নিচ থেকে উঠে দাঁড়িয়ে নীলার কাছে এসে বলল, প্লিজ আমার কথাটা শোনো নীলা। তুমি আমাকে ভুল বুঝছো। আমি যেটা করেছি তো ভালোর জন্য করেছি। প্লিজ নীলা, একবার আমার কথাটা শোনো। শান্ত হও তুমি। এভাবে রাগারাগি করো না, তোমার শরীর অনেক খারাপ। শরীর খারাপ বলেই তো এই সুযোগটা তুমি কাজে লাগিয়েছো আবির। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। আই জাস্ট হেট ইউ আবির, আই হেট ইউ আবির। আবির বুঝতে পারলো এখন নীলাকে কোনো কথা বলে লাভ হবে না, কারণ নীলা এখন প্রচন্ড পরিমাণে রেগে আছে আর ওর শরীর খুব খারাপ। যে কারণে আর কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ ওয়াশরুমে চলে গেল আবির। আর নীলা সেখানে খাটের ওপর বসে কান্না করতে লাগলো অযথরায়। পরের দিন সকালে নীলা চুপচাপ বসে আছে জানালার ধারে। আবির নিজে হাতে রান্না করে নিয়ে এসে নীলাকে ডেকে বলল, নীলা, আমার সাথে এসো, কিছু খাবে। কালকে থেকে তুমি কিছু খাওনি, তোমার শরীর অনেক অসুস্থ। দয়া করে খাবারটা খেয়ে নাও। না খেয়ে থাকলে তো তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি, আমি মরে গেলেও বা তোমার কি? চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আমার তোমাকে জাস্ট অসহ্য লাগছে আবির। আমায় প্লিজ মুক্তি দাও। তোমাকে আর ভালো লাগছে না আমার। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমার সব কিছু শেষ করে দিয়েছো তুমি। কাল তুমি আমার সাথে আমার অনুমতি ছাড়া তুমি কি করে করতে পারলে এমনটা আবির? নীলার কথা শুনে এবার রাগ উঠে গেল আবিরের। আবির নীলার চুলের মুঠি ধরে বলল, এই মেয়ে, আমি কি করেছি? কেন তো রাগ করছিস তুই আমার সাথে? আমি যেটা করেছি তোর ভালোর জন্য করেছি, সেটা তোর না জানলেও চলবে। এখন ভালো মানুষের মতো আমার সাথে এসে খাবারটা খেয়ে নে, নইলে আমার খারাপ রূপটা দেখতে হবে তোকে। ভালো করে কথা বলছি তাই গায়ে লাগছে না, তাই না? আর আমি কাল যেটা করেছি সেটা তোর সাথে অনেক আগে করার দরকার ছিল। তোর মতো মেয়েকে ছাড় দিয়ে ভুল করেছি আমি। আমি তোর স্বামী, মনে রাখবি। আমি কোনো ভিন পুরুষ নই যে তুই আমাকে গালাগালি দিবি। ভালো স্বাস্থ্য, ভালোভাবে আমার সাথে খাবারটা খেয়ে নে। আবিরের রাগ দেখে এবার ভয় পেয়ে গেল নীলা। ভালোই ভালোই আবিরের সাথে গিয়ে খাবারটা খেয়ে নিল।
আবির নীলার অবস্থা দেখে মুচকি হাসলো মনে মনে। তারপর নীলার খাওয়া হলে বাসন কোসন পরিষ্কার করে ফেললো আবির। পেরিয়ে গেছে 2টি মাস। এই 2টি মাসে নীলা অনেকটাই বদলে গেছে। এখন আবিরের সব কথা মেনে চলে। আবিরের কোনো কিছুই বলতে হয় না নীলাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসার সব কাজকর্ম নিজে থেকেই করে। কিন্তু নীলার মন বোঝা বড় কঠিন। আবির এখনো জানে না নীলা আদৌ ভালো হয়েছে নাকি শুধু আবিরের ভয়ে এসব করছে। 2 মাস আগে সেদিনের পর আর কোনো ফিজিক্যাল সম্পর্ক গড়ে ওঠেনি ওদের মাঝে। ওরা সবসময় আলাদা বিছানায় আলাদাভাবেই থাকে। আবির ইচ্ছা করে আর কখনোই নীলার কাছে যায়নি। নীলাও আবিরকে কখনো কাছে ডাকেনি। দুজন একই বাড়িতে থেকেও যেন আলাদা দুটি মানুষ ওরা। নীলা চুলার পাড়ে বসে থেকে সকালে নাস্তা বানাচ্ছে, আর আবির বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছে। আবিরের হঠাৎ কি যেন হলো। আবির নীলার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, নীলা, তুমি কি তোমার বাবার বাসায় যেতে চাও? যদি চাও তো বলো, আজ বিকেলে তোমায় নিয়ে শ্বশুরবাড়ি ঘুরতে যাব। সেই যে বিয়ের পরে চলে আসলাম, আর তোমাকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না। না জানি আমার শ্বশুরমশাই কত রেগে আছে তার জামাইয়ের উপর। আবিরের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল নীলা। তারপর দৌড়ে চুলার পাড় থেকে আবিরের সামনে এসে বলল, তুমি সত্যি বলছো আবির? সত্যি আমাকে নিয়ে যাবে বাবার কাছে? ইস, কতদিন হলো বাবার বাসায় যাইনি। প্লিজ দুষ্টুমি করো না, আমাকে নিয়ে চলো প্লিজ। আমি বাবার কাছে যেতে চাই, আমাকে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আবির। সে কবে থেকে একটানা এখানে পড়ে আছি, আর ভালো লাগে না আমার। আমাকে নিয়ে চলো, আমি দম বন্ধ হয়ে কখন মারা যাব আর এখানে থাকলে। আবিরের কথা শুনে নাচতে নাচতে চলে গেল নীলা। ওর যেন খুশিতে আর সইছে না কোনো কিছুই। নীলা চলে গেলে আবির মনে মনে বলল, আমি চাই না তোমাকে আটকে রাখতে। আমি দেখতে চাই তুমি কি আদৌ ভালো হয়েছো, নাকি এগুলো সবই তোমার নাটক আমার ভয়ে। আমি তোমাকে তোমার বাবা বাড়ি গিয়ে পরীক্ষা করতে চাই। তুমি যদি ভালো হয়ে থাকতে পারো তাহলে ভালো, আর যদি ভালো হয়ে না থাকতে পারো তাহলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাব নীলা। আর কোনোদিন তোমার সামনে আসবো না। তুমি তোমার মতো করে বাঁচো, আমি আমার মতো করে। তবে মনে রেখো, সারা জীবন শুধু তোমারই থাকবো নীলা। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, খুব ভালোবাসি নীলা। তা হয়তো তোমাকে বলা হবে না কখনো। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল আবির। বিকেলে রেডি হয়ে নীলাকে নিয়ে বেরিয়ে পড়ল আবির। উদ্দেশ্য নীলাদের বাড়ি। বাসা থেকে বেরোতে যেন নিজেকে ডানামেলা মুক্ত পাখি ভাবতে লাগলো নীলা। কোনো দিকে কোনো খেয়াল নেই নীলার। নীলা এখন একটা চিন্তায় আছে, কখন নিজের বাসায় গিয়ে পৌঁছবে ও। এদিকে আবির মন খারাপ করে বসে আছে গাড়ির মধ্যে। আবিরের মনটা আজকে ভীষণ খারাপ। ওর মনে হচ্ছে যেন নিজের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। ও সব সময় একটা টেনশনে পড়ে যাচ্ছে। নীলা কি আদৌ ওর কাছে আবার ফিরে আসবে, নাকি এভাবে সারা জীবনের মতো বিচ্ছেদ ঘটবে আজকে ওদের মাঝে। আবির এই কয়দিনে যেন আরো বেশি ভালোবেসে ফেলেছে নীলাকে। বেশ কিছুক্ষণ পর নীলার বাসার সামনে এসে ওদের সিএনজি থামলো। থামার সাথে সাথে নীলা সিএনজি থেকে নেমে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। আবির জোর সাথে আছে সেদিকে যেন ওর কোনো খেয়ালই নেই। নীলা চলে গেলে আবির সিএনজি ভাড়া মিটিয়ে ধীরে ধীরে পা বাড়ালো নীলার বাড়ির দিকে। আবির নীলার বাসার গেট দিয়ে ভেতরে ঢুকতেই বাধাতে হয়ে দাঁড়ালো নীলা। তারপর বলতে লাগলো, কোথায় যাচ্ছিস তুই আবির? আমার বাসায় প্রবেশ করার সাহস হয় কি করে তোর? নীলার কথা শুনে অবাক চোখে নীলার দিকে তাকালো আবির। নীলা সেদিকে গুরুত্ব না দিয়ে আবার বলতে শুরু করলো, কি ভেবেছিলি তুই এত সহজেই আমি তোকে মেনে নেব? কখনোই না আবির। এই 3টা মাস ধরে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস, ঠিক একই পরিমাণ কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করব আমি তোকে। আমি জীবনে নিজের হাত নিজে পানি ঢেলে ধুয়ে কখনো ভাত খাইনি, আর সে আমাকে দিয়ে তুই রান্না করিয়েছিস, কাপড় কাচিয়েছিস, বাসার সব কাজ করিয়েছিস তুই আমায় দিয়ে। এই সব কিছুর হিসাব নেব আমি তোর কাছ থেকে আবির। তুই রেডি থাক, তোর জীবন আমি শেষ করে নেমে পড়বো এখন। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? এতদিন তোর হাতের মার খাবার ভয়ে আমি কিছু বলিনি, কিন্তু এখন আমি মুক্ত। আমাকে আর কিছু বলার মতো আর কোনো উপায় নেই তোর। তাই ভালো চাস সেখান থেকে চলে যা। আর যদি চলে না চাস তাহলে তুই ভাবতেও পারবি না তোর কত বড় ক্ষতি করে দিব আমি তোকে খুন করে ফেলবো আবির। নীলার কথা শুনে যেন একটু অবাক হলো না আবির। নীলার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার দুগালে হাত রেখে কপালে একটা চুমু এঁকে দিয়ে আস্তে করে বলল, ভালো থেকে নীলা। কথাটা বলেই আবির উল্টো পথে হাঁটা দিল। তারপর সোজা গেট দিয়ে বেরিয়ে কোনো দিকে যেন চলে গেল আবির। নীলা সেখানে দাঁড়িয়ে রইল থ মেরে, যেন কোনো কিছুই ঢুকছে না এখন নীলার মাথায়। তবে মনে মনেই খুশি হলো আবির ওকে মুক্তি দিয়ে চলে গেছে ভেবে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে নীলা বাসার মধ্যে ঢুকে গেল। বাসার ভেতরে ঢুকতে নীলা দেখতে পেল ওর ড্যাডি কি যেন দেখছে খুব মনোযোগ দিয়ে সোফায় বসে।
নীলার ড্যাডি বলে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ও ড্যাডিকে জড়িয়ে ধরল। তারপর চিৎকার করে কান্না করে বলল, কেমন আছো তুমি ড্যাডি? আমার কথা কি ভুলে গেছো তুমি? একবারও আমার কথা মনে পড়েনি তোমার? নীলার কথা শুনে নীলাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে নীলার ড্যাডি বলল, কি ব্যাপার নীলা, তুমি একা এসেছো? আবির কোথায়? ওকে দেখছি না যে। ড্যাডির কথা শুনে অবাক হলো নীলা। তারপরে ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে নীলা বলল, ড্যাডি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, অথচ তুমি আমাকে ছেড়ে ওই আবিরের কথা বলছো। আমি যে কাঁদছি এদিকে তোমার কোনো খেয়াল নেই। তুমি এতটাই পর করে দিয়েছো আমায় ড্যাডি। বিয়ে হয়েছে বলে কি আমি তোমার আর কিছুই হই না? পর হয়ে গেছি আমি। আমি কি তোমায় সেটা বলেছি নীলা? আমি বলছি আবির কোথায়। তোমাদের দুজনের তো একসাথে আসার কথা ছিল, তাহলে তুমি একা এলে যে? আবির এলো না কেন? আবিরকে দেখতে পাচ্ছি না, ও কোথায় নীলা? আবির 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 কি বলছো তুমি ড্যাডি? আমি আসার পর থেকে তুমি আমাকে ফেলে তখন থেকেই আবির আবির করে যাচ্ছ। আমি কি তোমার এতটাই পর হয়ে গেছি যে তুমি আমাকে এতটা দূরে ঠেলে দিচ্ছ ড্যাডি? তুমি জানো ওই আবির নামের শয়তান ছেলেটা আমার সাথে কি কি করেছে? ও তোমার সাথে মিথ্যা বলে আমাকে বিয়ে করেছে। ও একটা ফকিরের ঘরের ছেলে, ওর বাবা একজন রিক্সা চালক ছিল। ও কোনো বড়লোক নয়, অথচ তোমার কাছে বড়লোক সে জামাই বিয়ে করেছে। ওই আবির একটা ঠকবাজ শয়তান ছেলে ড্যাডি। ও আমায় ঠকিয়ে বিয়ে করেছে, তারপর আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে চাকুরের মতো খাটিয়েছে এই 3টা মাস। জানো ড্যাডি, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে ওই আবির। ওকে আমি জেলের ভাত খাওয়াবো, খুন করে ফেলবো ওকে আমি। কথাগুলো বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল ওর ড্যাডি। থাপ্পড় খেয়ে নিচে ফ্লোরে পড়ে গেল নীলা। তারপর গালে হাত দিয়ে ও ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মারলে ড্যাডি? হ্যাঁ, আমি তোমায় মারলাম নীলা, কারণ এই মারটা আমার অনেক আগেই তোমাকে মারা উচিত ছিল। কিন্তু আমি যেটা করতে পারিনি সেটা তোমায় আবির করে দেখিয়েছে। তুমি যে কতটা নিচে নেমে গেছো তুমি সেটা নিজেও জানো না নীলা। তোমাকে ঠিক করার জন্য আবিরই যথেষ্ট। তুমি এসব কি বলছো ড্যাডি? তুমি কিভাবে আবিরের হয়ে কথা বলছো? এত কিছু জানার পরেও যে তোমার মেয়েকে অনেক জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, তারপরেও তুমি সেই আবিরের জন্য এভাবে আমাকে মারলে কেন ড্যাডি? কেন আমার চাইতে ওই আবিরই তোমার কাছে বেশি বড় হয়ে গেল? আমি কি তোমার কিছুই নয় ড্যাডি? নীলার কথা শুনে ওর ড্যাডি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ নীলা, তোমার চাইতেও ওই আবির আমার কাছে অনেক বড়। কেন জানো? ওই আবিরের আজকে এত গরিব হওয়ার জন্য শুধুমাত্র আমি দায়ী, আর ওর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী নীলা। ঠিক তেমনই আবিরের এত কষ্টের কারণ তুমি, আমরা দুজনেই। ড্যাডির কথা শুনে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো নীলা। তারপর অবাক হয়ে ও ড্যাডির দিকে তাকিয়ে বলল, এসব তুমি কি বলছো? আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না ড্যাডি। কিসের কথা বলছো তুমি ড্যাডি? আবিরের গরিব হওয়ার জন্য তুমি কেন দায়ী হতে যাবে? মানলাম ওর বাবার মৃত্যুর জন্য হয়তো ভুল করে হলেও আমি দায়ী, কিন্তু তুমি কেন ওর গরিব হওয়ার পেছনের কারণ হতে যাবে? নীলার কথা শুনে টেবিলের ওপরে রাখা ছবির ফ্রেমগুলো নিয়ে নীলার সামনে ধরলো নীলার ড্যাডি। তারপর বলল, এই দেখো নীলা, এখানে ছবিগুলোকে চিনতে পারছো? বলো তো এরা কারা, দেখি বলতে পারো কি না? ড্যাডির হাত থেকে ছবিগুলো নিয়ে নীলা বলল, এখানে তো এটা তুমি আর আমি, আম্মু, কিন্তু পাশের লোকটা কে ড্যাডি? মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আমি লোকটাকে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। পাশের ওই লোকটা তোমার মামা, আর আবিরের আব্বু নীলা, মানে তোমার শ্বশুর মশাই, যার মৃত্যুর কারণ তুমি নিজেই। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, এ তুমি কি বলছো ড্যাডি? এটা আমার মামা আর আবিরের আব্বু হয় কি করে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। হ্যাঁ নীলা, এটাই সত্যি। ওটা তোমার মামা আর আবিরের আব্বু। আবির তোমার আপন মামাতো ভাই। কিন্তু এটা কি করে সম্ভব ড্যাডি? আমি তো কখনো মামার ব্যাপারে তোমাদের কাছে কিচ্ছু শুনিনি। তবে হ্যাঁ, ছোটবেলায় আম্মুকে কান্না করতে দেখতাম মামার জন্য, কিন্তু কখনোই বুঝতাম না। তোমাকেও দেখতাম আম্মুকে বুঝাতে, নানা রকম কথা বললে, কিন্তু কখনো তো বলনি যে আমার মামা একজন রিক্সা চালক। তোমার মামা কোনো রিক্সা চালক নয় নীলা, বরং সে ছিল ঢাকার সবচাইতে বড় বিজনেসম্যানের একমাত্র বড় ছেলে। কিন্তু একমাত্র তোমার আম্মু আর আমার জন্য তাকে একজন রিক্সা চালকে পরিণত হতে হয়েছিল। আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল সেই ছোট্ট গ্রামের কুঁড়ে ঘরে, যেখানে থেকে সারাদিন রিক্সা চালিয়ে নিজের পরিবার চালাতে হতো তাকে।
কিন্তু তোমাদের মাঝে এমন কি হয়েছিল ড্যাডি, যার কারণে মামাকে গ্রামে ওখানে চলে গিয়ে রিক্সা চালাতে হলো? সে শহরে ফিরে কেন আসেনি? এত বাড়ি গাড়ি থাকতে সে কেন চলে গেল গ্রামে? কি এমন হয়েছিল যার জন্য তোমরা নিজেদের দায়ী করছো? আমি জানতে চাই ড্যাডি, সব কিছু জানতে চাই আমি। নীলার কথা শুনে নীলার ড্যাডি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো। তাহলে শোনো নীলা, আজ থেকে 20 বছর আগের কথা। তোমার মামা আর আমি ছিলাম সবচাইতে কাছের দুজন বন্ধু। কলেজে একসাথে পড়াশোনা করতাম আমরা। পুরো কলেজের মাঝে আমরা ছিলাম সবচাইতে ভালো বেস্ট ফ্রেন্ড। তোমার আম্মুও একই কলেজে পড়তো আমাদের সাথে। তোমার আম্মুকে আমার প্রথম দেখা থেকেই ভালো লাগতো, কিন্তু কখনো বলে উঠতে পারিনি, কারণ আমি ছিলাম একজন গরিব কৃষকের ছেলে, আর তোমার আম্মু ছিল ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে। যে কারণে ভয় পেয়ে কখনো তোমার আম্মুকে কিছু বলতে পারিনি। কিন্তু তোমার আম্মুও মনে মনে ভালোবাসতো আমাকে। এটা একসময় তোমার মামা জানতে পারে। তোমার মামা এতটাই ভালো ছিল যে সে কখনো ধনী বলে গরিবদের অবহেলা করতো না, বরং ও গরিবদের খুব ভালোবাসতো। তাই আমাদের ভালোবাসার কথাটা জানতে পেরে তোমার মামা সিদ্ধান্ত নেয় তোমার আম্মুর সাথে আমাকে বিয়ে দিবে। কিন্তু এখানে বাদ সাধে তোমার নানা। সে আমার আর তোমার আম্মুর সম্পর্কের কথা জানতে পেরে ডাইরেক্ট বলে দেয় কোনো কৃষকের ছেলের সাথে তার একমাত্র মেয়েকে বিয়ে দেবে না। তবুও যদি তার মেয়ে আমায় বিয়ে করতে চায়, তাহলে সে তার মেয়েকে ত্যায্য করবে। তখন তোমার মামা আমাদের ভালোর জন্য নিজের সমস্ত সম্পত্তি তোমার আম্মুর নামে হস্তান্তর করে দেয়, যেটা আমরা কেউই জানতাম না। কিন্তু যখন তোমার নানা এসব ব্যাপারে জানতে পারে, তখন তোমার মামাকে ত্যায্যপুত্র করে আর বলে যে তোমার মামা যদি আর এই শহরে থাকে, তাহলে তোমার মামা তোমার নানার মরা মুখ দেখবে। সেজন্য সেদিনই তোমার মামা এই শহর ছেড়ে আমাদের কাউকে না জানিয়ে কোথায় যেন হারিয়ে যায়। আমরা তারপর অনেক খুঁজেছি তাকে। তোমার নানাও নিজের ভুল বুঝতে পেরে আমাদের বিয়ে দেয়, আর তোমার মামাকে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা কোথাও তাকে খুঁজে পাই না। আর এত বছর পর যখন তাকে খুঁজে পাই, তখন সে মারা গেছে। আর সেটাও তোমার কারণে নীলা, শুধুমাত্র তোমার কারণে। এতটুকু বলে থামলো নীলার ড্যাডি। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, এত কিছু ঘটে গেছে অথচ আমি কোনো কিছুই জানি না এসব কথা। তুমি আমায় আগে কেন বলোনি যে আমার মামার মৃত্যুর জন্য দায়ী? আমার জন্য আমার মামা এভাবে মৃত্যু হবে আমি কখনো ভাবতে পারিনি ড্যাডি। যে মামা তোমাদের জন্য এত কিছু করেছে, সেই মামার মৃত্যুর কারণ হবে আমি। ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ড্যাডি। আমি কিছুতেই মানতে পারছি না এটা। নীলার কথা শুনে ও ড্যাডি বলল, জানো নীলা, যখন আমি জানতে পারলাম যে তুমি একটা ছেলেকে জেলে পাঠিয়েছ, তখন আমি 1 মিনিটও দেরি না করে সেখানে চলে গিয়েছিলাম। কারণ আমি আগে থেকেই জানতাম তোমার রাগ সম্পর্কে। আমি আগেই ভেবে রেখেছিলাম নিশ্চয় ছেলেটার কোনো দোষ নেই, আর তুমি নিশ্চয় নিজের রাগের বশে ওকে বিনা দোষে জেলে পাঠিয়েছ। তাই আমি ছেলেটার কাছে যাই ওকে ছাড়াবো বলে, কিন্তু কখনো ভাবতে পারিনি এই ছেলেটাই হবে আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। যখন ওর সম্পর্কে সব কিছু জানতে পারি, তখন বুঝতে পারি যে ও তোমার মামার ছেলে। কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমার মামাকে আমি শেষ দেখাটা দেখতে পারিনি। সে ছেলের জেলে যাওয়ার কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। সেই মুহূর্তে তোমার উপর খুব রাগ হয়েছিল আমার নীলা। আমার ইচ্ছে করছিল বাসায় এসে তোমাকে ত্যায্য করে দিতে, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে সেদিন আবির কি বলেছিল জানো? ও বলেছিল আমি যেন তোমাকে কিছুই না করি, কারণ ও তোমাকে ভালোবাসে আর তোমাকেই বিয়ে করতে চায়। আমার কাছে দাবি করেছিল তোমাকে চেয়েছিল তোমাকে বিয়ে করে ভালো করতে, তাই আমি ওর সাথে তোমার বিয়েটা দেই। কিন্তু তোমাকে না জানিয়ে আমার এই সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র আবির। কারণ আবিরের বাবা মানে তোমার মামা যদি সেদিন নিজের সব সম্পত্তি আমাদের না দিত, তাহলে আজকে আবিরের জায়গায় তুমি থাকতে নীলা, আর ওর রিক্সা চালকের বাবার জায়গায় থাকতাম আমি। শুধুমাত্র তোমার মামার শেষ আত্মত্যাগের জন্যই আজ আমরা এত সুখে আছি।
কিন্তু ড্যাডি, মামা তো অনেক পড়াশোনা জানতো, কলেজেও পড়েছে, তাহলে মামা ভালো কোনো চাকরি না করে রিক্সা চালক কেন হলো? সে তো ভালো কোনো চাকরি করতে পারতো, কিন্তু গ্রামে কেন রিক্সা চালিয়ে সেখানে থাকতে গেল? কারণ তোমার মামা চায়নি তোমার নানার সামনে এসে তোমার নানার মরা মুখ দেখতে। তোমার নানা যখন তোমার মামাকে ওই কসম দিয়েছিল যে তোমার মামা যদি এই শহরে আসে তাহলে তোমার নানার মরা মুখ দেখবে, সেদিনই তোমার মামা এখান থেকে চলে যায়, আর কখনো শহরে আসেনি। এমনকি ছেলের পড়াশোনার জন্য ছেলের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরেও নিজে শহরে আসেনি, শুধুমাত্র বাবার কথা রাখার জন্য। এতটাই ভালো একজন মানুষ ছিল তোমার মামা, কিন্তু একমাত্র তোমার কারণে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে নীলা, শুধুমাত্র তোমার কারণে। তোমাকে মেয়ে বলে পরিচয় দিতে আমার আজ ঘৃণা হচ্ছে নীলা। তুমি আমার মেয়ে হয়ে আমার সম্মান সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছ। শুধু আমার বন্ধুকেই তুমি মেরে ফেলোনি, তার সাথে মেরে ফেলেছ আমার সম্মান, আমার বন্ধুত্ব। তোমার মামার মতো আবিরও আজকে হয়তো তোমার জন্য দূরে চলে গেল, সারা জীবনের জন্য। আবির আমাকে ফোন করে জানিয়েছিল তোমাকে ও ভালো করে ফেলেছে, কিন্তু তুমি যদি ভালো না হয়ে থাকো, তোমার যদি এসব কিছু সাজানো নাটক হয়ে থাকে, তাহলে আবির সারা জীবনের জন্য হারিয়ে যাবে নীলা। ড্যাডির কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়ল নীলা, তারপর কান্না করে দিয়ে বলল, এ হতে পারে না ড্যাডি, এটা কিছুতেই হতে পারে না। আমি আবিরকে কোথাও যেতে দিব না। আমি ভুল করেছি, ওর কাছে ক্ষমা চাইবো, আমি ওর পা ধরে ক্ষমা চাইবো আমি ড্যাডি। আবিরকে ছাড়া বাঁচতে পারবো না আমি। ড্যাডি, ওকে তুমি এনে দাও ড্যাডি, আমার ওকে চাই ড্যাডি, আমার ওকে চাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে এলো নীলার। নীলা অজ্ঞান হয়ে ফ্লোরে শুয়ে পড়ল। নীলাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ওর কাছে ওর ড্যাডি দৌড়ে গিয়ে নীলাকে ধরে ফেললো, তারপর ডাকতে লাগলো, নীলা, নীলা, এই নীলা, কথা বল মা আমার সাথে। কি হলো তোর নীলা? নীলাকে পাগলের মতো ডাকতে লাগলো ওর ড্যাডি, কিন্তু নীলার কিছুতেই জ্ঞান ফিরছে না। পরে কোনো উপায় না পেয়ে নীলাকে কোলে তুলে নিল, তারপর গাড়িতে নিয়ে বসে ড্রাইভারকে নিয়ে সোজা চলে গেল হাসপাতালে। হাসপাতালে পৌঁছে আবিরকে ফোন দিল নীলার ড্যাডি। ওদিকে আবির ফোনের মাঝে নীলার ঘুমন্ত ছবিগুলো দেখছিল। নীলা যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন আবির চুপি চুপি নীলার বেশ কয়েকটা ছবি তুলেছিল, কারণ আবির নীলাকে অনেক ভালোবাসতো। সেই ছবিগুলো দেখছে আবির আর চোখে জল ফেলছে, কারণ এখনই ও ফোনটা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে এই দেশ ছেড়ে চিরদিনের মতো অন্য দেশে পাড়ি দেবে। হঠাৎ ফোন বেজে উঠলো আবিরের। ফোনের স্ক্রিনে নীলার ড্যাডির নাম্বার দেখে ফোন ধরবে কি ধরবে না চিন্তা করতে করতে ফোনটা রিসিভ করেই ফেললো আবির। সাথে সাথে ফোনের ওপাশ থেকে নীলার ড্যাডি বলল, আবির বাবা, তুমি কোথায় আছো? জলদি হাসপাতালে চলে আসো। আমার নীলার অবস্থা খুব খারাপ। ও তোমার ব্যাপারে সব কিছু জানতে পেরে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তার দেখছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, নীলা তোমার জন্য পাগলামি করছে। নীলা ড্যাডির কথা শুনে এক মুহূর্ত দেরি না করে আবির ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। খুব দ্রুত হাসপাতালে পৌঁছে গেল আবির, তারপর দৌড়ে চলে গেল নীলার কেবিনের সামনে। আবির পৌঁছাতেই নীলার কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসলো, তারপর নীলার ড্যাডিকে উদ্দেশ্য করে হাসি মুখে বলল, কংগ্রাচুলেশন মিস্টার খান। একটা সুখবর আছে, আপনার মেয়ে মা হতে চলেছে, আপনি নানাবাই হতে চলেছেন। তাড়াতাড়ি মিষ্টি খাবান মিস্টার খান। ডাক্তারের কথা শুনে থমকে দাঁড়ালো আবির, যেন মুহূর্তের মাঝে ওর সবকিছু থেমে গেল সেখানে। আবির হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এদিকে নীলা ড্যাডিরও একই অবস্থা, খুশিতে কথা বলতে ভুলে গেছে সে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নীলা ড্যাডি ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, নীলাকে কি এখন দেখা যাবে? ওর কাছে কি এখন যাওয়া যাবে ডাক্তার? নীলা ড্যাডির কথা শুনে ডাক্তার মুচকে এসে বলল, হ্যাঁ, অবশ্যই নিয়ে যেতে পারবেন, তবে নীলার জ্ঞান ফেরার পর শুধু ওর স্বামীকে খুঁজছে। ওর স্বামী গেলে ভালো হয়। আবির ডাক্তারের কথাটা শোনা মাত্র কাউকে কোনো কিছু না বলে সোজা নীলার কেবিনে ঢুকে পড়ল। নীলা নিজের বেডে বসে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। আবির সোজা গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা এভাবে জড়িয়ে ধরায় ভেবাচাকা খেয়ে নীলা আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, কি করছো কি? আমার বাবু ব্যথা পাবে তো। আবির নীলার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তাই নীলাকে ছেড়ে একটু সরে দাঁড়ালো আবির। সরে দাঁড়ানোর সাথে সাথে নীলা আবিরের হাত টেনে আবার জড়িয়ে ধরে বলল, এই, তুমি আমায় ছেড়ে দূরে যাচ্ছ কেন? আমি কি তোমাকে দূরে যেতে বলেছি? আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না?
আর একবার ছেড়ে যাওয়ার কথা বলে দেখো, ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো তোমায় আমি। এতদিন তুমি আমায় মেরেছ, এখন থেকে আমি তোমায় মারবো। এখন থেকে উল্টা শাসন হবে, বুঝলে? আর আমাকে কিছু বলতে আসলে আমার ছেলে তোমায় শাসন করবে। নীলার কথা শুনে মিষ্টি হেসে নীলাকে জড়িয়ে নিল আবির। তারপরে দুজনে হাহা করে হাসতে লাগলো। আজ যেন ভালোবাসা পূর্ণতা পেল ওদের মাঝে। সব অবহেলা, মিথ্যে অভিনয় সবকিছু ভুলে আজ দুজন এক হয়ে গেল। এই জন্য ভালোবাসার এক